আমরাও ভুলে গেছি। আচ্ছা। আপনি নেতা, আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে যাবো। এখন আমার মাথার মধ্যে তো অনেক কিছু ঘুরে আসলে এখন। আমি তো ভুলে যাওয়াটা স্বাভাবিক না, আপনারা একটু রিমাইন্ডার দিয়ে দিলে ভালো হতো। দেখি। আচ্ছা কাল। মেহেদী ভাই, আমরা মনে হয় পেজ নাম্বার 72 পর্যন্ত ছিলাম আপনার স্লাইডের। 72। টিসিপি/আইপি পর্যন্ত ছিলাম। দেখি টিসিপি/আইপি না, খেয়াল আছে আপনাদের ইয়াটিয়া দেখানো শেষ, আমার পাবলিক প্রাইভেট দেখানো শেষ। ভাইয়া ট্রেস ট্রেস রুট। রুট পর্যন্ত হয়েছিল ওই হপ। জি ভাইয়া, যে জি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল, এটা এখান থেকে শুরু। এখান থেকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আমরা ওএসএল এর দেখছি, টিসিপি/আইপি মডেলও দেখছি, ওটা কিন্তু মডেল, আর এগুলা কি প্রোটোকল। টিসিপি/আইপি টিসিপি বলতে যেটা বুঝি, একটা হলো প্রোটোকল আর একটা হলো মডেল, দুইটা কিন্তু দুই জিনিস, দুইটার সাথে আমরা যেন মিক্স না করি। তো এই প্রোটোকল জিনিস, এই প্রোটোকলটা অ্যাকচুয়ালি কি, এই যে আমরা ইন্টারনেটে কানেক্ট হয়েছি বা যত যত যাই করতেছি, এই দুইটা প্রোটোকলের উপর বেস করে কিন্তু কাজকর্ম হইতেছে সবকিছু। একটার নাম কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা নাম হলো ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কি এটুকু দেখি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইজ এ ট্রান্সপোর্ট লেয়ার, ওএসআই বা টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারে এই প্রোটোকলটা কাজ করে, that facilitates the transmission of packets from source to destination. It is a connection oriented protocol, that means it establishes the connection prior to the communication that occurs between the competing devices in a network. মানে এটা কি একটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, আমাদের কোনো জায়গায় যদি কোনো কানেকশন ক্রিয়েট করতে হয় এই প্রোটোকলটাই ফলো করা হয়। আর কি করতেছে, দ্যাট মিনস ইট এস্টাবলিশেস দ্য কানেকশন প্রায়র টু দ্য কমিউনিকেশন দ্যাট অকিউরস বিটুইন কম্পিউটার ডিভাইসেস, যে বিভিন্ন কম্পিটিং যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে একটার সাথে একটা কানেকশন ক্রিয়েট হয় এই প্রোটোকলের থ্রুতে। The main functionality of the TCP is to take the data from application layer, then it divides the data into several packets, provides numbering to these packets, and finally transmit these packets to the destination. আপনার মেইন কাজটা কি করে টিসিপিটা, যে আমরা যে কানেকশন ক্রিয়েট হওয়ার পরে, এরপরে কি আপনার সাথে আমার কানেকশন ক্রিয়েট হওয়ার পর আমরা কি করি, একজন আরেকজনের সাথে কি ডাটা ট্রান্সফার করি। তো এই ডাটাগুলা কি যেভাবে বলতেছে এভাবে তো আপনার যাইতেছে না, মানে হাওয়া তো ভেসে যাইতেছে না, বা কিভাবে যাইতেছে প্যাকেট আকারে। তো কি করতেছে, দ্য মেইন ফাংশনালিটি অফ টিসিপি ইজ টু টেক ডেটা ফ্রম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটাটা নেয়, এরপরে ডেটাটাকে কি করতেছে বিভিন্ন প্যাকেটে ভাগ করে দিতেছে যাতে যেতে পারে। আর দেওয়ার পরে যে কোন প্যাকেটের পর কোন প্যাকেটটা যাবে এটার জন্য একটা কি নাম্বার সিস্টেম করতেছে, যে এক নাম্বার আগে এক নাম্বার যাবে, এরপর দুই নাম্বার, এরপর তিন নাম্বার, এভাবে কি সিকোয়েন্স সাজিয়ে দিচ্ছে। আর যদি সিকোয়েন্স না সাজায় তাহলে কি, তাহলে 5 নাম্বারটা হয়তো আগে গেল, পরে হয়তো 3 নাম্বার গেল, এরপর 1 নাম্বার গেল, এরপর 2 নাম্বার গেল, তাহলে কি আমার ডাটাটা ওলটপালট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। এন্ড ফাইনালি ট্রান্সমিট দিস প্যাকেটস টু ডেস্টিনেশন, ফাইনালি যে সিকোয়েন্স করার পরে প্যাকেট গুলাকে ডেস্টিনেশনে চলে যাবে। এখন কি কারণে প্যাকেট গুলা সিকোয়েন্স করা দরকার, ধরেন যে আমি আপনাদের সাথে কি কথা বলতেছি, আপনারা আমার সাথে বলতেছেন, এখন আমি যে কথাগুলো বলতেছি এগুলা কি আপনার সাথে নেটওয়ার্ক কানেকশনের থ্রুতে কি ডাটা আকারে আপনার কাছে পাস হইতেছে, দেন গিয়ে আপনি শুনতেছেন। এখন আমি একটা কথা বললাম যে আমি ভালো আছি, ঠিক আছে, তাহলে যদি সিকোয়েন্স আকারে যেতে হয় তাহলে কোনটা আগে শুনবেন, আমি। সেকেন্ড সিকোয়েন্সে কোনটা থাকবে, ভালো, থার্ডে কি থাকবে, আছি। যদি এই সিকোয়েন্সটা না থাকে তাহলে কি হতে পারে, যে আছি ভালো আমি, নাকি বা আছি আমি ভালো, যে ঠিক উল্টা কিনা। পাল্টা, উল্টা পাল্টা। উল্টা পাল্টা ভাবে সিরিয়াল ওয়াইজ, যে আমার কোনটার পরে কোন প্যাকেটটা বসবে, দেন গিয়ে আমার ফাইনালি যে আউটপুটটা ওটা আমরা শুনতে পারবো। ওই সব কিছুই কোন প্রোটোকলে কাজ করে, আমার টিসিপি তে। আর যে প্যাকেট গুলা যাবে, প্যাকেট গুলার চেহারা অনেকটা এরকম থাকে, যে টিসিপির মধ্যে যে প্যাকেট গুলা ডাটা আকারে আমার কাছে ট্রান্সমিট হয়, যে কি কি থাকবে, সোর্স পোর্ট নাম্বার, যে কোন পোর্ট থেকে আমার কি প্যাকেট গুলো যাচ্ছে বা ডেটাটা যাচ্ছে, আর থাকবে কি ডেস্টিনেশন পোর্ট নাম্বার, কোন পোর্টে গিয়ে আপনার ওটা রিসিভ হবে, সিকোয়েন্স নাম্বার আর একনলেজ নাম্বার। এরপরে কিছু টিসিপি হেডার দেখতেছি, এখানে আমরা কিছু জিনিসপত্র লেখা দেখতেছি, কি ইউআরজি, এসিকে, পিএফএইচ, এগুলা কি, এগুলাকে বলা হয় আপনার টিসিপি ফ্ল্যাগ। এরপর উইন্ডো সাইজের মধ্যে দিয়ে কতটুকু আপনার যাবে, অপশনস এর মধ্যে কত বিটের ওয়ার্ড থাকবে, আর ডাটার মধ্যে যদি এক্সট্রা কোনো ডাটা থাকে সেই জিনিসগুলো থাকবে। পুরোটা সিকোয়েন্স এভাবে সাজানো থাকে, কোনটার মিনিং কি ওটা যদি দেখতে চাই আর একটু ডিটেল আকারে এখানে এক্সপ্লেনেশন আকারে দেওয়া আছে। তো সোর্স এন্ড পোর্ট ডেস্টিনেশন পোর্ট ফিল্ডস 16 বিট করে থাকবে, আইডেন্টিফাই দ্য এন্ড পয়েন্টস অফ দ্য কানেকশন।
এন্ড পয়েন্ট কানেকশন, এটা কোনটা সিকোয়েন্স করতেছে আপনার সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্টে, যে প্রত্যেকটা পয়েন্টের এন্ড পয়েন্ট যেগুলা সেগুলাকে ডিসাইড করতেছে। সিকোয়েন্স নাম্বার কি করতেছে, স্পেসিফাইজ আ নাম্বার অ্যাসাইন টু দ্য ফার্স্ট বাইট অফ ডাটা ইন দ্য কারেন্ট মেসেজ। Under certain circumstances, it can also be used to identify the initial sequence number to be used in the upcoming transmission. তাহলে কি করতেছে, সিকোয়েন্স নাম্বারে যে আপনার প্রথম বাইট যে ডাটা কাজের মধ্যে কোনটা যাবে সেটা ডিসাইড করতেছে, আর পরবর্তী ট্রান্সমিশনের জন্য যে সিরিয়ালটা কিভাবে বসাবে না বসবে সেই জিনিসটাও এটা থেকে আমরা বুঝতে পারি। অ্যাকনোলেজমেন্ট নাম্বার contain the value of the next sequence number that the sender of the segment is expecting to receive. If ACK control bit is set, note the sequence number refers to stream following the same direction of the segment, while the acknowledgement number refers to the stream flowing in the opposite direction from the segment. মানে acknowledge নাম্বারটা দেখবো যে যেটা সিকোয়েন্স ওটার যে লাস্টের নাম্বার থাকবে ওটা থাকবে পরবর্তী আমার কাছে যে রিসিপ্টটা একসেপ্ট হবে সেটার প্রথম নাম্বারটা, মানে অ্যাকনোলেজমেন্ট হিসেবে আমি যে প্যাকেটটা পাবো সেটা আমি বুঝবো। ডাটা সেট, data offset field tells how many 32-bit words are contained in the TCP header. This information is needed because the options field has variable length, so the header length is variable too. যে ডাটা অফসেট দিয়ে আমরা বুঝবো যে কতটুকু ওয়ার্ড কন্টেইন থাকবে, যে আমার যে টিসিপি হেডারটা থাকবে সেখানে কতটুকু ওয়ার্ড আমার থাকবে। রিজার্ভ ফিল্ডের মধ্যে 6 বিট মাস্ট বি 0, দিস ইজ ফর ফিউচার ইউজ। যদি ফিউচারে আমি এক্সট্রা কিছু ইউজ করতে চাই তাহলে এই রিলেটেড আপনার এই রিজার্ভের মধ্যে এই ফিল্ডগুলোকে আমরা ইউজ করতে পারবো। যেমন আমাদের পিসির মধ্যে কি আমরা রিজার্ভে কিছু র্যাম রেখে দেই, বা গাড়ির ক্ষেত্রে দেখে যে রিজার্ভে কিছু আপনার তেল থেকে যায় ট্যাঙ্কি থেকে, আপনার ডাটা পাঠানোর ক্ষেত্রেও যদি এক্সট্রা আপনার ডাটার যে রেগুলার সাইজ সেটা থেকে এক্সিট করে তাহলে রিজার্ভের স্টোরেজটাকে আমরা ইউজ করতে পারি। আর এখানে আছে কিছু ফ্ল্যাগ এক্সপ্রেশন আকারে, যে কোন ফ্ল্যাগের কি কাজ করতে পারবো সেই জিনিসটা আমরা দেখি, এখানে না দেখে এটাতে দেখি তাহলে বেটার হয়। টিসিপি ফ্ল্যাগস খুবই ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী স্টেপ গুলোর ক্ষেত্রে, যে টিসিপি কানেকশনের থ্রুতে কিভাবে আমার নেটওয়ার্ক কম্প্রোমাইজ হতে পারে সেই জিনিসটা, বা চেকিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে আমি কোনো নেটওয়ার্ক যখন স্ক্যানিং এ যাব ফর ভালনারেবিলিটি স্ক্যানিং অথবা কি পুরো নেটওয়ার্ক ইন্টারফেসটা স্ক্যানিং এর ক্ষেত্রে, তখন আমরা এই ফ্ল্যাগ গুলোকে ইউজ করতে পারি। তো টিসিপি ফ্ল্যাগের মধ্যে আমরা এখানে ছবির মধ্যে দেখছিলাম যে এখানে বেশ কয়েকটা আছে, আর কোনটার কাজ কি অ্যাকচুয়াল কাজ কি সেটা একটু দেখে নেই। ইউআরজি, এটা এই ফ্ল্যাগ দিয়ে বোঝাবে যে আমার প্যাকেটগুলো কি আর্জেন্টলি যেতে হবে। ডাটা কন্টেন্ট ইন দ্য প্যাকেট শুড বি প্রসেসড ইমিডিয়েটলি, মানে এই ডাটা কন্টেন্ট ইন দ্য প্যাকেট শুড বি প্রসেস, এই আর্জেন্ট ফ্ল্যাগ যদি আপনার কি ডাটার মধ্যে থাকে তাহলে ইমিডিয়েটলি এই যে ডাটাগুলো কি প্যাকেট আপনার ট্রান্সমিট হতে হবে, এই জিনিসটা আমরা বুঝবো। ফিনিশ, দেয়ার উইল বি নো ফার্দার ট্রান্সমিশন। আপনার যখন কানেকশনটা সেট হয়ে যাবে, ডাটা ট্রান্সমিশন কমপ্লিট হয়ে যাবে, তখন যে প্যাকেট ফ্ল্যাগটা দেখে আমরা বুঝবো যে আমার কানেকশন সেট, তার মানে ডাটা ট্রান্সমিশনও কমপ্লিট, আর ফার্দার কি ট্রান্সমিশন দরকার নেই, সেটা আমরা ফিন ফ্ল্যাগটা সেটা দেখলে বুঝবো। রিসেট কানেকশন, সেটা কি আরএসটি রিসেট, রিসেটস এর কানেকশন, কোনো কারণে কি আপনার কানেকশনটা যদি রিসেট করতে হয়, কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন এই ফ্ল্যাগটা থ্রুতে আমরা বুঝতে পারবো। পিএফএইচ পুশ, সেন্ড অল বাফার ডাটা ইমিডিয়েটলি, যে কোনো কারণে নেটওয়ার্কের জ্যামিং এখানে দেখি যে মাঝে মাঝে কি লোড হইতেছে, সময় লাগতেছে, এবার একসাথে অনেকগুলো পেজ আমার কি একসাথে শো করতেছে, দেখি না আমরা মাঝে মাঝে কোনো ওয়েব পেজে লোড হইতে হইতে একসাথে হুটহাট করে অনেকগুলো ছবি চলে আসলো বা কি পেজ লোড হয়ে গেল একসাথে, তখন কি হয়েছে পুশ পিএফএইচ, এটা দেখি যে ডাটাগুলো বাফার হলো সেগুলো ইমিডিয়েটলি কি আমাকে একসাথে শো করবে। এসিকে অ্যাকনোলেজমেন্ট, অ্যাকনোলেজ দ্য রিসিপ্ট অফ এ প্যাকেট, যা আপনি যখন কারোর সাথে কানেকশন সেট করবেন তখন ওই ভদ্রলোক আপনার কানেকশনটা সেটা রিকোয়েস্ট পেয়েছে কিনা সেটা আমরা এই এসিকে ফ্ল্যাগটা দেখলে বুঝবো, না আমি আমার কাছ থেকে যে রিকোয়েস্টটা সেন্ড হয়েছে সেটা অ্যাকসেপ্ট করেছে বা অ্যাকনোলেজ করেছে, সেটা আমরা অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাগ দেখলে বুঝবো। সিন, সিনক্রোনাইজ, ইনিশিয়েটস এ কানেকশন বিটুইন টু হোস্ট, দুইটা হোস্টের মধ্যে যে কানেকশনটা সেট হবে এটা সবার আগে যে স্টেপটা নেয় সেটা হয় সিন প্যাকেট বা সিন ফ্ল্যাগ, ইনিশিয়েটস এ কানেকশন বিটুইন হোস্ট। তো আগে দেখে যে টিসিপি যে যেভাবে আপনার কানেকশন সেট করে বা টিসিপি কে কেন রিলায়েবল কানেকশন বলা হয় সেটার একটা ছবি বা এক্সাম্পল আমরা দেখে নেই। তো যেভাবে টিসিপি যে কানেকশনটা সেট করে সেটাকে বলা হয় 3-ওয়ে হ্যান্ডশেক। এটার নাম শুনছিলেন আগে কেউ? ইউটিউবের মাধ্যমে শুনছিলাম। ইউটিউব, আর কেউ? জি আব্দুল আল মাসুদ কিছু বলতে চাইছিলেন? আমি শুনছি।
আপনি শুনছেন? ভাইয়া শুনতে পারছি। আচ্ছা, কয়েকজন আপনারা জানেন, কয়েকজন জানে না, কিন্তু এই জিনিসটা কি, আমরা যে নেটওয়ার্ক গুলা কানেকশন করি না, কারণ টিসিপি, ইউডিপি, এই দুইটার নাম তো শুনছেই সবাই, বেশিরভাগ সময় আমরা শুনে থাকি কি টিসিপি কানেকশনটাকে আমার সিকিউর। কেন সিকিউর সেটা হলো এই ছবির মধ্যে বলা আছে। ফার্স্টে এটা হলো আমি, এটা হলো কোনো ওয়েবসাইটের আপনার সার্ভার, ঠিক আছে? এখন কি করতেছে, আমরা যখন আমাদের ব্রাউজারে গিয়ে কোনো www.something.com লিখি, তার মানে কি আমার কাছ থেকে ওই সার্ভারে একটা রিকোয়েস্ট যাচ্ছে। তো আমার কাছ থেকে যে রিকোয়েস্ট যাচ্ছে সেটা কি সিন সিন প্যাকেটের মাধ্যমে আমার কাছ থেকে একটা সিন প্যাকেট ট্রান্সমিট হইতেছে, গিয়ে ওখানে হিট করতেছে। তো ও যদি আমার এই সিন প্যাকেটটা পায়, তখন আমাকে কি, আমাকে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট সেন্ড করবে, ঠিক আছে? যে হ্যাঁ, আমি ওকে রিকোয়েস্ট করলাম কি ওই সার্ভারটাকে আমি তোমার সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে চাই, তার মানে কি আমি তোমার ওয়েব পেজটা দেখতে যাই বা তোমার সার্ভারে ব্রাউজ করতে চাই, গিয়ে আমি একটা রিকোয়েস্ট সেন্ড করলাম, ও বললো ঠিক আছে তুমি আমার সার্ভারের বা আমার ওয়েবসাইটটা দেখতে পারো বা আমার সার্ভারের সাথে কানেকশন ক্রিয়েট করতে পারো, তখন আমাকে একটা সিন অ্যাকনলেজমেন্ট প্যাকেট আমাকে রিপিটে আমাকে সেন্ড করবে। তো ওর অ্যাকনলেজমেন্ট পাওয়ার পর আমার কাছ থেকে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে এখন ফাইনালি একটা কানেকশন ক্রিয়েট করতে পারি, সেটা বলে আমি আমার অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা কাকে পাঠিয়ে দিলাম, আবার ওই সার্ভারটাকে। তো জিনিসটা 3 স্টেপে হয়েছে। আমার কাছ থেকে অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাওয়ার পরে দেন গিয়ে ফাইনালি আমাদের মাঝে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে। যেমন আমি যদি এখানে লিখি www.facebook.com, দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ, জি ভাইয়া। জিনিসটা কি আমার ব্রাউজার থেকে আমি এখন facebook.com যে .com এর যে আপনার ওয়েব পেজটা বা সার্ভার যাই বলি না কেন, ওখানে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমি তোমার এই ওয়েব পেজটা দেখতে চাচ্ছি। আমি এখন এখানে আমার ইউআরএল যদি এন্টার দেই, তাহলে আমাকে একটা ওয়েব পেজ শো করলো। কেন করলো? যে আমার কাছ থেকে ওর কাছে একটা রিকোয়েস্ট গেছে। আমার কাছ থেকে কি facebook.com এর যে সার্ভার, ওখানে একটা রিকোয়েস্ট গেছে। ও আমার রিকোয়েস্টটা দেখার পর ঠিক আছে, আমার কোনো ওখানে যদি ফায়ারওয়াল থাকে ও আমার ট্রাফিকটা দেখবে, ডিটেক্ট করবে, দেখার পর ঠিক আছে আমার ট্রাফিকটা যদি লেজিটিমেট হয়, তাহলে আমার রিকোয়েস্টটা সে একসেপ্ট করবে। একসেপ্ট করার পর আমাকে কি ও একটা সিন অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠাবে। এরপরে ওর ওর এক্সপেরিয়েন্স দেখে আমি বুঝবো না, ও আমার সাথে কানেকশন ক্রিয়েট করতে পারবে, তখন আমি আমার তরফ থেকে আমার ব্রাউজার তখন কি করবে, ওকে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট সেন্ড করবে। সেন্ড করার পরে ফাইনালি গিয়ে যে আউটপুটটা আসবে সেটা হলো ওই সার্ভারের আপনার যে ওয়েব পেজ বা সাইট যেটাই বলি না কেন, সেগুলো আমি আমার স্ক্রিনে দেখতে পারবো, আমার অ্যাপ্লিকেশন লেয়ারে সেই জিনিসটা শো করবে। তো এতে কি হইতেছে যে ওর সাথে আমার যে ডাটা কানেকশনটা, দেখেন কনফার্মেশনটা কত ভাবে হইতেছে। আমি পাঠাইলাম, ও আমাকে পারমিশন দিল, দেন গিয়ে আমি ফাইনালি অ্যাকনলেজ হইলাম যে ঠিক আছে তোমার সাথে আমি কানেকশন ক্রিয়েট করতে পারবো। একটা সিকিউর হইতে যাইতেছে না? এতে কি ডাটা লস হইতেছে, হচ্ছে না মাঝখানে। এতে হইতেছে কি আমার সাথে আমি ওর সাথে আমার যে কানেকশনটা ক্রিয়েট হয়েছে, এতে আমার ওর সাথে কোনো ডাটা লসের কোনো ইয়া নেই। ওটাকে কি বলে, প্রবাবিলিটি না, বা ওটা কি সম্ভাবনা ইংলিশ বাংলায়। ওয়ার্ডে কি বলে, সম্ভাবনা নেই, থ্যাংক ইউ, পসিবিলিটি নেই। তো কারণ এখানে আপনার তিন প্রবাবিলিটি ওয়েতে দুটোই বলে। লেয়ারটা, হ্যাঁ, কোনো আপনার সম্ভাবনা পসিবিলিটি যাই বলে না কেন নেই, কারণ আপনার তিন ওয়েতে গিয়ে রিকোয়েস্টটা গিয়ে ফাইনালি গিয়ে আমার কানেকশনটা সেট হইতেছে। আর এই কারণে কি জিনিসটা আপনার অনেকটা সিকিউর। যতক্ষণ না ওই সার্ভার থেকে আমি কোনো আপনার কি পারমিশন প্যাকেট পাবো, ততক্ষণ পর্যন্ত কি আমি ওর সাথে কানেকশন সেট করতে পারবো না। তাহলে কি আমি যতই ব্রাউজ না কেন, তখন আমাকে যে আপনাকে কি দেখাবে, এরর দেখাবে, অথবা কি ওর কোনো সার্ভারটা আমাকে শোই করবে না। আরেকটু টেকনিক্যাল অ্যাপ্রোচে যদি দেখি, তাহলে দেখেন, ধরেন যে এই ভদ্রলোক হলো facebook.com, যেটা তো এটা ধরে নেই যে এটা হলো ফেসবুক। এই ফেসবুকের ফেসবুকের নতুন লোগো হিসেবে আপনার লেখাটা সেট করা হোক। আপনারা বুঝে নেন, এটা ফেসবুক, ঠিক আছে? এটা হলো ফেসবুকের সার্ভার, এই ভদ্রলোক, ঠিক আছে? আর এটা কে, এটা হলাম আমি, ঠিক আছে? এটা হলাম আমি। আমি আমার কম্পিউটারে বসে কি ফেসবুকে ওয়েব পেজটা যে একটু আগে যেটা দেখলাম সেটা ইয়া করতে চাইতেছি, দেখতে চাইতেছি বা লগ ইন করতে চাইছি, যাই করুক, আমার তো আগে ফেসবুকের সার্ভারে আমার রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো রিকোয়েস্ট পাঠাইছি কি আমার রিওলেগে ডোমেন নেমের থ্রুতে। তো পাঠানোর পর আমার ব্রাউজার থেকে বা আমার পিসি থেকে ওর ওখানে একটা কি সিন প্যাকেট গেল, গিয়ে কোথায় হিট করবে, আগে ফেসবুকের সার্ভারে। তো ফার্স্টে কি বললাম যে এটা একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে যাবে, যে কোনটার পর কোনটা যেতে হবে সেটা আমরা কি সিকোয়েন্স নাম্বার দিয়ে কিন্তু আমার টিসিপি তে সাজিয়ে দিবে। তো ধরেন প্রথম প্যাকেটের সিকোয়েন্স নাম্বার কত, 9001, ঠিক আছে? তো ওর কাছ থেকে আমি কোনো রিপ্লাই পাইছি ওই সার্ভার থেকে,
তখনও পাই নাই, এই জন্য কি আমার এসিকে যেটা অ্যাকনলেজমেন্টটা 0, আর আমি কি প্যাকেট পাঠাইছি? সিন প্যাকেট। কয়টা পাঠাইছি? একটা পাঠাইছি, মানে একটা প্যাকেটই পাঠাবো অ্যাকচুয়ালি। তো পাঠানোর পর এই জন্য সিন নাম্বার কত আমার 1, একটাই প্যাকেট পাঠাইছি, গিয়ে আমি কি ফেসবুকের সার্ভারে আমি রিকোয়েস্ট সেন্ড করলাম। তখন ওই ভদ্রলোক কি করলো, ফেসবুকের সার্ভার বললো হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পারো। ও আমার সিন প্যাকেটের রিকোয়েস্টের এগেনস্টে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিল, ওটাকে আমরা কি বলি? সিন অ্যাকনলেজমেন্ট। আমার সিনের এগেনস্টে যেহেতু আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দিছে, তো এই জন্য আপনাকে দুইটা একসাথে সিন অ্যাকনলেজমেন্ট বলা হইতেছে। তো ঠিক আছে, তখন ওর কাছ থেকে যেহেতু আপনার কি একটা প্যাকেট আসতেছে, তো ও নিজের মতো করে একটা কি সিকোয়েন্স নাম্বার বসাবে, আর আমার যে সিকোয়েন্স নাম্বারটা তখন হয়ে যাবে কি ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে আমার এই সিকোয়েন্সের এগেনস্টে ও আমাকে কি অ্যাকনলেজ করলো। আর যেহেতু ওর কাছ থেকে আপনার কি এখন ওর কাছ থেকে আমার রিকোয়েস্ট আসতেছে, যেহেতু এটা কি ও তখন ওর সিন প্যাকেট হয়ে যাবে, এই জন্য এর ওখানে সিন 1। কি বললাম? সিনের কাজটা কি ইনিশিয়েট করে, আপনার কি কানেকশন ক্রিয়েট করা। সিনের কাজটা হলো যে দুইটা হোস্টের মধ্যে কি কানেকশন ইনিশিয়েট করে। তো এখন সার্ভার, এখন কার কাছে রিকোয়েস্ট আসতেছে? সার্ভারের কাছ থেকে। কার কাছে আসতেছে? আমার কাছে। এই জন্য কি সার্ভারের জন্য এখন যে প্যাকেটটা সেন্ড করতেছে সেটা সার্ভারের সিন প্যাকেট। আর কার এগেনস্টে, কোনটার এগেনস্টে আমার রিকোয়েস্টটা সেন্ড করছে? আমি যে প্যাকেটটা পাঠাচ্ছি তার এগেনস্টে। এই জন্য আমার সিকোয়েন্স নাম্বারটা তার অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, তার সিন অ্যাকনলেজমেন্ট প্যাকেট আমি পাইলাম। পাওয়ার পর আমি ঠিক আছে, হ্যাঁ আমি এখন বুঝলাম না তোমার সাথে আমার কানেকশন ক্রিয়েট করা যাবে, ফাইনালি আমি মেনে নিছি। আমি যেহেতু রিকোয়েস্ট করছি, তুমি আমার রিকোয়েস্ট রাখছো, আই এম হ্যাপি। তো আমার কাছ থেকে কি আমি একটা অ্যাকনলেজ নাম্বার তার কাছে পাঠিয়ে দেবো, অ্যাকনলেজমেন্ট প্যাকেট। তো সেক্ষেত্রে কি হবে, ওর যে অ্যাকনলেজমেন্টটা সেটা হয়ে যাবে আমার সিকোয়েন্স নাম্বার, আর ওর যে সিকোয়েন্স নাম্বার সার্ভার থেকে যেটা আসবে সেটা হয়ে যাবে কি আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার। আর এখানে আমি দেখতেছি কি আমার সিনটা 0 নাকি? জি স্যার। হ্যাঁ, কেন? কারণ আমি তো এখন সিন প্যাকেট পাঠাইতেছি না, আমি এখন কি পাঠাচ্ছি? অ্যাকনলেজমেন্ট। যে তুমি আমাকে রিকোয়েস্ট করছো, এখন তোমার আমার ওইটার এগেইনস্টে আমি একটা অ্যাকনলেজমেন্ট তোমাকে দিলাম। দেন গিয়ে ফাইনালি কি হইতেছে, আমার কানেকশনটা সেট হইতেছে। কি কমপ্লিকেটেড লাগলো একটু? মোটামুটি মাথার উপর দিয়ে গেল সব। আচ্ছা, আবার বলবো। শর্টকাটে শর্টকাটে একটু আরেকবার বলেন। আচ্ছা, শর্টকাটে হলো যে যখন আমি কোনো এই যে কোনো ব্রাউজারে গিয়ে কোনো আপনার ডোমেইন নেম লিখি বা আইপি অ্যাড্রেস লিখি, এগুলো লেখার থ্রুতে আমরা কি বুঝতেছি যে আমি ওই সার্ভারে রিকোয়েস্ট পাঠাইতেছি, যে তোমার সার্ভারে যে কোনো ওয়েবসাইট যদি থাকে বা কোনো ওয়েব পোর্টাল থাকে বা যা কিছু থাকে, আমরা তো ব্রাউজারে গিয়ে যে কিছু না কিছু তো লিখি নাকি? লিখে সার্চ দিয়ে রিকোয়েস্ট পাঠান, ওটা আসলে। হ্যাঁ, তো এখন এই জিনিসটাকে আগে স্ক্রিন থেকে সরাই নেই, বেশি হাবিজাবি হয়ে গেছে। তো রিক্লামে আমার ব্রাউজার থেকে ফেসবুকের কি সার্ভারে আমার একটা রিকোয়েস্ট গেছে, ঠিক আছে? আমার ব্রাউজার থেকে ফেসবুকের সার্ভারে একটু 1 সেকেন্ড 1 মিনিট। স্যারের নিজের ড্রয়িংটা দেখে কে কে মজা পাইছেন কোন? ও আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদেরকে জানার জন্য আমাকে একটু করা হইলো, নক দেওয়া হইলো। ইনফরমেশনটা হলো, আপনারা যারা অনলাইনে আছেন তারা তো বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু আপনাদের কেউ না কেউ পরিচিত আছে ঢাকাতে থাকে। তো আমাদের একটা এখন কি জানি চলতেছে একটা, ওটাকে কি বলে একটা প্রোগ্রাম চলতেছে, যে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যদি কেউ আমাদের ক্যাম্পাস ভিজিট করে যায় তাহলে গিফট পেতে পারে। আপনাদের ক্যাম্পাস ভিজিট করলে সারপ্রাইজ গিফটের অফার চলতেছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, এটা সৌরভ ভালো, আমার থেকে আপনি আপডেটেড। ভাইয়া আমার কাছে মেসেজ আসছিল। আপনার কাছে মেসেজ আসছিল? জি ভাইয়া। আপনি আপনি কাউকে পাঠাতেন না কেন? আপনার নাম বলে সেই গিফটটা নিয়ে যাক, নাকি নাকি আপনারা চান না কেউ গিফট পাক? না, এটা আসলে আসলে সবসময় হয়ে আসতেছে যে আমি সবসময় বলি এখন কেউ আসে না। আলটিমেটলি আমাকে একদিন চার্জ করছে যে আপনার ব্যস্ত কেউ আসে না কেন, আমি বলি আমি জানি না, ওদের গিফট লাগবে না মনে হয়। এখন আপনার তাহলে একটু দেখি। আমার নামে আমি কাউকে পাঠাই দিলে সে গিফট পাবে? আপনার নামে না অ্যাকচুয়ালি, মানে আপনি তো এক্সিস্টিং স্টুডেন্ট, আপনি পাবেন না। আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি এসে দেখা গেলো কোনো কোর্সের ব্যাপারে জানতে যাচ্ছে বা ক্যাম্পাসটা দেখতে যাচ্ছে, একটা ইন্টারেস্ট গ্রো হইতে পারে। আমাদের ক্যাম্পাস তো যারা যারা দেখছেন তো দেখছেনই ভালোই, বুঝতে কম্পারেটিভলি আর পারছি। 10-12টা ইয়া থেকে। তো ইন্টারেস্টের উপরে এখানে একটা লটারি সিস্টেম বা একটা কি প্রোগ্রাম আছে, ওটার থ্রু থেকে আপনি একটা গিফট পেতে পারেন। আপনার টি শার্ট আছে
মাগ আছে, তারপর আরো ক্যাপ ট্যাপ থাকতে পারে, অনেক কিছু। তো ওগুলো মেহেদি ভাই, অ্যাকচুয়ালি ইয়েস। আমার ছোট ভাইয়ের জন্য আমার একটু কমপ্লিট দরকার, গাইডলাইন দরকার। কোন ও ব্যাপারে? অ্যাকচুয়ালি এখন আপনার ক্লোদিং বিজনেসে আছে। তো আমি ওকে চাচ্ছি যে ইউএসএ তে মুভ করানোর জন্য। তো আমি রিসেন্টলি ওকে গাইড করছি যে আপনাদের ওখানে কিছু কোর্স করার জন্য, বাট ওর জন্য একজন মেন্টর দরকার, যে তাকে কমপ্লিটলি গাইড করতে পারবে, মানে কোথা থেকে শুরু করতে হবে। কোন ব্যাপারে? মানে গাইডলাইনে মানে তো টু কেন গেট ইনটু তো আমাদের আইটি। কোর্সের, আচ্ছা আইটি তে মানে উনি কোনটা থেকে শুরু করবে, যেমন ওর উইন্ডোজ নিয়ে বেসিক আইডিয়া আছে। তো আমি থাকলো। চাইবো আপনার লিনাক্স শিখবে, নেটওয়ার্কিং শিখবে, ফ্রম দেয়ার অন্য কিভাবে কোন দিকটায় দেখেন, গেলে ভালো হবে। ফার্স্ট অফ অল ক্যারিয়ার কয়েকটা আছে। আমরা যেটা করতেছি সেটা আইটির মধ্যে পড়তেছে। আইটির মধ্যে কয়েকটা পোর্শন আছে। কি কি? রাইট। যে আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ারিং একটা, নেটওয়ার্কিং মেজর। মানে আইটি তে ঢুকতে হলে আপনার সবার আগে নেটওয়ার্কিংটা জানা লাগবে, ম্যান্ডেটরি। এরপরে স্টেপস গুলোতে আছে, আরো অ্যাডভান্সে আছে আপনার সিস্টেম আছে। তারপর একদম শেষে গিয়ে এখন আপাতত আছে আপনার সাইবার সিকিউরিটি। রাইট। আর তারপর আইটির মধ্যে যে ডেভেলপিং সাইট গুলো আছে সেগুলোর মধ্যে আপনার কি কি আছে, ওয়েব রিলেটেড, প্রোগ্রামিং, সফটওয়্যার, সেগুলো আলাদা ডিপার্টমেন্ট কিন্তু। রাইট। এরপর আমরা আমরা যে গ্রাফিক ডিজাইন বলতেছি সেটা পড়তেছে আপনার কিন্তু আইটির মধ্যে পড়তেছে না, সেটা পড়তেছে মাল্টিমিডিয়াতে, গ্রাফিক ডিজাইন বুঝতে পারছি। আর না, ডিজিটাল নট ইন মার্কেটিং। গ্রাফিক। আমি চাই যে ও আপনার ইদার আপনার প্রোগ্রামিং অর ডেভেলপমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেশন, মানে অর ক্লাউড রিলেটেড সামথিং, অথবা ক্লাউড আপনার রিলেটেড। সাইবার সিকিউরিটি, এগুলো শিখবে। আপনি কি উত্তরা ক্যাম্পাসে বসেন না ইয়েতে, ধানমন্ডিতে? না, আমি ধানমন্ডিতে। আমাদের উত্তরাতে আপাতত কোনো ব্যাচ নেই। আচ্ছা আচ্ছা, ওর বাসা হচ্ছে আপনার ওই যে কালচার ইউনিভার্সিটিতে। তাহলে আমি ওকে বলবো আপনার শেরে সাথে। বাংলা, শেরে বাংলা, জি। ওই যে এখানে ডিরেক্ট বাস আছে, হুম, 20 টাকা নিবে। এমন আচ্ছা মনে হয় 10 স্টুডেন্ট হয় তাহলে 10 টাকা নেবে। একদম সায়েন্স ল্যাবে নামে দিবে, সায়েন্স ল্যাবে নামলে আমাদের ক্যাম্পাস, দুইটা বিল্ডিং। যে কোনো ও ব্যাপারে আচ্ছা আচ্ছা। যদি কোনো ব্যাপারে ইনফরমেশন নিতে চায় আর ডিরেক্টলি হ্যাঁ, হ্যাঁ। ক্যাম্পাসে এসে সাইবার সিকিউরিটি এক ব্যাপারে আমার নাম বললেও হবে। আর যদি হুম, অন্য হুম, কোনো, আগে দেখেন যে আপনি ওভাবে এনফোর্স না করে উনি কোনটাতে ইন্টারেস্ট সেটা জিজ্ঞেস করেন। যেমন আপনাদের না প্রত্যেকের এখানে সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট আছে দেখে আপনারা এখানে আছেন, যদি না থাকতো আপনাদেরকে মেরে কেটেও কি এই ব্যাচে ভর্তি করা যেত? না। না না না, সেটা করা যেত না, বাট মানে ব্যাপারটা হচ্ছে যে ওর আসলে কমপ্লিট গাইডলাইন দরকার, কিভাবে কি করবে এই জন্য। আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিন, দেখি কথাবার্তা বলে, অথবা কোনো যদি অন্য কোনো ইন্টারেস্ট থাকে অন্য কোনো মেটের সাথে বসা দিলাম। হ্যাঁ, বা আচ্ছা। আমাদের এখানে গ্রুপে কয়েকজন আছে, ওনাদের সাথেও কথা বলে দিতে পারেন, সমস্যা কি? এই যে আব্দুল্লাল মাসুদ আছে, তারপর ইয়া আছে, আরো এখানে আমাদের যে চিনহেন স্যার আছে, আসাদ স্যার আছে, ওনাদের সাথে কথা বলে দিতে পারেন। ওনারা একটা গাইডলাইন দিয়ে দিল যে কিভাবে করলে অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা প্রোগ্রেস হতে পারে। রাইট, ঠিক আছে, আমি সবার সাথে ওকে ইন্ট্রোডিউস করে দিব। আর জি, আপনি কোন কোন দিন অ্যাভেলেবল থাকেন? আমি সপ্তাহে 7 দিনই বলতে পারেন, কিন্তু আচ্ছা আচ্ছা, সকালের কোন? দিকে আমাকে মোটামুটি পাবেন। বিকালের থেকে আমি আবার বিজি হয়ে যাই, কারণ বিকাল থেকে এই যে আপনাদের ক্লাস শুরু হয়ে যায়। আচ্ছা, সকালে মানে কয়টা থেকে? 10টার পর থেকে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওকে বলবো তাহলে আপনার সাথে মিট করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, ক্যারিয়ার কাউন্সিলিং আরেকটা হয়ে গেল, কোশ্চেন আবার করি, আসি। আমি আচ্ছা, আপনার সাথে লিঙ্কডইনে অ্যাড আছি মোহাম্মদ আহমেদ হিসেবে। তো আমার প্রোফাইল হচ্ছে অ্যাজ এ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি আচ্ছা, দেখলাম যে আপনি ক্লাউডের উপরে পড়াশোনা করছেন, মানে ইউ হ্যাভ নলেজ। তো কোন টেকনোলজির উপরে? আমি এডব্লিউএস এ ইয়া করছিলাম। ও, এডব্লিউএস। আচ্ছা আচ্ছা। তো আমি অ্যাজুরের উপরে পড়াশোনা করছি, এখনো করতেছি, মোস্টলি আচ্ছা, ডেভঅপস তাহলে এর একটু উপরে। একটু নলেজ শেয়ার করেন, এদুরি নিয়ে আমার একটু জানার ইচ্ছা আছে। ডেভঅপস নিয়ে আচ্ছা আচ্ছা। করতেছেন? এখন আচ্ছা, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছি, দুইটা আচ্ছা, সার্টিফিকেশন নিয়েছি, আচ্ছা। এজি 900, ডিপি 300। আর জি, এখন ডেভঅপস নিয়ে একটু পড়াশোনা করতেছি। করেন, সামনে ডেভঅপস এরই ফিউচার। জি জি, হ্যাঁ, ডেভঅপস এর হিউজ অপরচুনিটি, বাট মানে ডাউন দ্য লাইন আমি ইয়েতে মুভ করবো। আমার ফ্রেন্ডরা অলরেডি মুভ করতেছে সাইবার সিকিউরিটিতে, মানে আচ্ছা, হিউজ সাইবার হিউজ। সিকিউরিটিরও এই রিলেটেড আপনার ডেভঅপস এর একটা সেকশন আছে, সেটা হলো ডেভসেকঅপস। বাট আমার আসলে ওইটা না, আমি যেটাতে যাব হচ্ছে অডিটে। আচ্ছা, অডিটিং এ যাবেন? তাহলে জি আপনাকে জি। এখানে আবার একটু টিমিং এর ব্যাপারটা জানতে হবে, এটা আলাদা আলাদা কাজ। তো ওই হুম টিমিং হুম। এর সাইবার যে টিম গুলা, সেটা নিয়ে আপনাদের একটা সেশন নিব সামনে দিয়ে, দেখেন যার যেটাতে ইন্টারেস্ট ওটাতে চলে যান।
ভাইয়া জি, আমাদের হ্যাঁ, মনে হয় কন্টিনিউ করি। কথা বললে বেটার হবে ওকে, এই ব্যাপারটা নিয়ে। তো টিসিপি হ্যান্ডশেক এটা নিয়ে আবার বলতেছি যে আমার ব্রাউজার থেকে কি বা আমার পিসি থেকে আমি যে সার্ভারে বা ওয়েবসাইটে দেখতে চাই সেখানে গিয়ে রিকোয়েস্ট যাবে। তাহলে কি অবশ্যই রিকোয়েস্টটা যাইতেছে, আমি কি বললাম রিকোয়েস্ট গুলা যে প্রত্যেকটা ডেটা কি রিকোয়েস্ট আকারে প্যাকেট আকারে যাবে। আর প্যাকেট তো আপনার কি যে কোনো আপনার কম্বিনেশনে যেতে পারবো না, অবশ্যই একটা সিরিয়াল ওয়াইজ যেতে হবে। এই জন্য কি ধরেন আমরা যে এটা সিরিয়ালটা শুরু হয়েছে 9 থেকে 900 থেকে, আর প্রথম যেহেতু প্যাকেটটা যাচ্ছে এই জন্য আপনার কি 1, তাহলে প্রথম প্যাকেটে যে সিকোয়েন্স নাম্বার সেটা কি 9001। এটা গিয়ে রিকোয়েস্ট করতেছে আমি কি, আর কি সিন ফ্ল্যাগটা আমার কি করতেছে সিনক্রোনাইজ, মানে দুইটা হোস্টের মাঝে যে কানেকশন সেট করার যে পদক্ষেপটা নেয় সেটা কি সিন প্যাকেট গুলা। তো গিয়ে সার্ভারে গিয়ে সুন্দর মতো রিকোয়েস্টটা পাঠাইতেছে। পাঠানোর পরে তো যেহেতু আমি কি সিন প্যাকেট পাঠাচ্ছি এই জন্য আমার সিনের এখানে 1, আর আমি কোনো কিছু এখনো রিসিভ করি নাই, অ্যাকনোলেজমেন্ট জানাই না, এই জন্য আমার কি অ্যাকনোলেজমেন্ট প্যাকেটটা 0। পাঠানোর পরে ওই সার্ভার দেখলো আমার রিকোয়েস্টটা একসেপ্ট করলো, একসেপ্ট করার পরে ও আমাকে কি আমার সিনের এগেনস্টে আমাকে অ্যাকনোলেজ করে আমাকে আরেকটা সিন প্যাকেট পাঠাইলো। এই জন্য এটা কি সিন অ্যাকনোলেজ প্যাকেট সেকশন। এখানে কি ওর কাছ থেকে যেহেতু আরেকটা আমার কাছে আরেকটা প্যাকেট আসতেছে, ওই এখন ও ইনিশিয়েট নিছে, কে সার্ভার ইনিশিয়েট নিছে কি আমার কম্পিউটারের সাথে কানেকশন ক্রিয়েট করার। তো এই জন্য ওর কাছ থেকে একটা সিন প্যাকেট পাবো, আর আমার যে সিকোয়েন্স নাম্বারটা ছিল সেটা এখন কি হয়ে যাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো ওইটার পরে যে সিকোয়েন্স একের বদলে এখন সেকেন্ড আরেকটা যেহেতু প্যাকেট আসতেছে এই জন্য সিকোয়েন্স 2 দিয়ে ওটা বুঝাইতেছে যে সেকেন্ড আরেকটা প্যাকেট আসতেছে। আর যেহেতু প্রথম ওর কাছ থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে এই জন্য ও নিজের মতো করে একটা নাম্বার জেনারেট করে সিকোয়েন্স নাম্বার বসায় নিছে, সেটা ধরে নিলাম কত 5001। দেখ প্যাকেট রিকোয়েস্টটা কোথায় কাছে কার কাছে আসবে আমার কাছে, যেহেতু আমি প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলাম তো দেখলাম যে ওর কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট আমি রিসিভ করলাম। রিসিভ করার পরে আমি বললাম ঠিক আছে, দেন ফাইনালি আমি রিকোয়েস্ট পাঠালাম, তুমি আমার রিকোয়েস্ট রিসিভ করে তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো। দেন গিয়ে আমি বললাম ঠিক আছে আমরা ফাইনালি একটা কি কানেকশন সেট করতে পারি, আমিও রিকোয়েস্টটাকে এখন একসেপ্ট করলাম। তো এই জন্য ওর যে প্যাকেটটা পাঠাইছে ওইটা সিকোয়েন্স ধরে আমি কি একটা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠাই দিলাম কাকে ওই সার্ভারটাকে। যেহেতু আমি কি পাঠাচ্ছি অ্যাকনোলেজমেন্ট প্যাকেট এই জন্য আমার কি এখন আর আমার কি সিন প্যাকেট পাঠানোর দরকার নেই, কারণ তো আমি কি ইনিশিয়েট তো নিয়ে নিছি। তো এই জন্য আমার এখানে কি সিনে 0 আর আমার যাচ্ছে কি অ্যাকনোলেজমেন্টটা। এটা থ্রুতে কি হইতেছে আমাদের এই টিসিপি কানেকশনটা সেট হইতেছে। এর উপরে ফাইনালি গিয়ে আমি যে ব্রাউজারে গিয়ে লিখি www.facebook.com, এত কিছু হওয়ার পরে গিয়ে ফাইনালি আমাকে এই ওয়েব পেজটা শো করবে। এরপরে ঢোকার পর যা কিছু ওটা তো করবোই, সবকিছু কি সেম প্রসিডিউরে চলবে। তো আমরা এখানে দেখতেছি সেকেন্ডের মধ্যে একটা জিনিস চলে আসছে কিন্তু এর পিছনে কত কিছু হয়ে যাইতেছে। এটা জাস্ট এই থিওরিটা দেখলাম বা কনসেপ্টটা দেখলাম। এখন আসি ইউডিপি জিনিসটা কি। এর আগে আমার শেপটাকে মুছে নেই, ডেঞ্জারাস একটা শেপ হয়েছিল নাকি। তো জি ভাইয়া। ইউডিপি বা user datagram protocol is one of the core members of the internet protocol suite. With UDP, computer applications can send messages, in this case referred to as datagrams, to other hosts on the internet protocol network. Prior communications are not required in order to set up communication channels or data paths. মেন জিনিস হলো যে এটা টিসিপির মতোই আরেকটা কোর মেম্বার, কিন্তু এখানে আপনার প্রায়র কোনো প্রিপারেশন কিন্তু আর অথবা সেট অফ প্রিপারেশন কিছুই লাগে না। ওর কাছ থেকে কি ইউডিপি তে আপনার কাছে একটা রিকোয়েস্ট যাবে, সার্ভার একসেপ্ট করবে, এরপর আপনাকে অনবরত ডাটা পাঠাতে থাকবে। তো সেই কনসেপ্টের ব্যাপারে একটু আমরা এই ছবিটার মধ্যে দেখি যে টিসিপি তে কি হইতেছে ক্লায়েন্ট আর হলো কি সার্ভার। তো আপনার কি ক্লায়েন্ট হলেন আপনি, সার্ভারটা কি আপনি যে পেজ বা ওয়েবসাইটটা দেখতে চাচ্ছেন। কি হইতেছে ক্লায়েন্ট থেকে আপনার কাছে একটা সিন প্যাকেট যাবে, সার্ভার আপনার ওই সিন প্যাকেটের এগেইনস্টে আপনাকে কি একটা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠাবে। এরপরে ওর সিন অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পেয়ে আপনি কি করবেন ওকে আরেকটা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠাবেন। দেন গিয়ে ফাইনালি আপনার সাথে কি হবে এই দুই ভদ্রলোকের একটা কানেকশন স্টাবলিশ হবে। কিন্তু ইউডিপি তে কি হইতেছে এটা এখান থেকে হইতে পারে এখান থেকে হইতে পারে যে একজন রিকোয়েস্ট পাঠাবে এরপর থেকে খালি রেসপন্স আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। এটার একটা আপনার ফর্মাল এক্সাম্পল যদি বলি, আমরা ইউটিউবে সবাই কম বেশি ভিডিও দেখি রাইট। জি ভাইয়া। হ্যাঁ, ইউটিউবের ভিডিও আমরা যখন চাইলে তখন পজ করতে পারি বা প্লে করতে পারি, বা যে অংশ থেকে আমরা কি পজ করতে চাই সেখানে রেখে যদি পজ করি ওখান থেকে প্লে করলে কি ওই অংশ থেকে আবার স্টার্ট হবে নাকি, মানে কন্ট্রোলিংটা আমার হাতে।
যে আমি যতক্ষণ নাকি রিকোয়েস্ট পাঠাবো ততক্ষণ পর্যন্ত কি ও আমাকে কোনো রিপ্লাই দিবে না বা কোনো কিছু দেখাবে না নাকি। কিন্তু যখন আমরা কোনো লাইভ স্ট্রিমিং দেখি, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা অন্য কোনো কি অনলাইনে হোক, লাইভ স্ট্রিমিং কি আমরা চাইলে কি পজ করতে পারি? জি না। হ্যাঁ। না ভাইয়া, আর যদি কোনো কারণে পজও করি, যে জায়গা থেকে পজ করি সেই জায়গায় থেকে কি আমাকে আবার শো করবে নাকি না ও যেখান থেকে আছে সেখান থেকে শো করবে? এর না মানে ভাইয়া, হলো ওর সাথে যখন আমার মানে লাইভ স্ট্রিম এর মধ্যে যখন আমরা দেখি ওখানে একবার আমার কানেকশনটা সেট হয়ে গেছে, এরপর থেকে কি ও আমাকে রেসপন্স দিতেছে। এরপর যতই আমি চাই না কেন বন্ধ করতে, না আমাকে রেসপন্স দিতেই থাকবে। কোনো কারণে যদি আমি বন্ধ করেও ফেলি, তখন আমি যেখান থেকে দেখতে চাই সেখান থেকে দেখাবে না, ও যেখান থেকে আমাকে দেখাতে চাই সেখান থেকে আমাকে স্ট্রিমিংটা শো করবে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কি হয়, আমি যে জায়গায় চাই সেই জায়গায় কি একদম পজ করে রাখতে পারি, আবার শো করে দেখতে পারি। তাহলে জি। কি হলো, এতে কি হইতেছে, ইউটিউবে কি হইতেছে, আমার ডাটাটা কিন্তু লস হইতেছে। কেন? কারণ আমি যে জায়গা থেকে দেখতে চাই ও আমাকে কিন্তু ওই জায়গা থেকে দেখায় নাই, ও আমাকে যেখান থেকে রেসপন্স দিতেছে সেই অংশ থেকে আমাকে দেখাইতেছে। কিন্তু জি। টিসিপি তে কোনো ডাটা লস হয় নাই, কারণ কি আমি যে জায়গায় আমি পজ করতেছি সেই জায়গায় পজ আছে, যে জায়গায় প্লে করতে চাই সেখান থেকেও আবার প্লে হচ্ছে। মানে কন্ট্রোলিংটা সম্পূর্ণ কার হাতে? আমার হাতে, কারণ আমার রিকোয়েস্টের এগেইনস্টে আমাকে রেসপন্স দিতেছে। কিন্তু ইউটিউবে আমার রিকোয়েস্টের এগেইনস্টে ও রেসপন্স দেওয়া শুরু করলে থামাথামি নেই কোনো। জি। তো এটা সুন্দর একটা এক্সপ্রেশন এখানে আছে, এটা একটু দেখি। আবার আপনাদের সাথে একটা একদম লাইভ এক্সাম্পল ইউটিউব ভিডিওর। আগে বলেন, শোনা যায়? স্যার জি খুব না স্যার। কম। না ভাইয়া, কেন কি একটা করছিলেন তারপরে স্পষ্ট So শোনা we can যাচ্ছে। guarantee ঠিক that the করতেছি। data is ওকে স্যার, শোনা যাচ্ছে। received যাচ্ছে? correctly. জি স্যার। For example, when you want to view a web page or down, whenever a দেখেন এটার দিকেও আপনার হবে যে আমি এখানে পজ করলাম, আবার যদি প্লে করি এখান থেকে কিন্তু স্টার্ট হবে। computer wants to communicate with another computer, the মানে কি হইতেছে, কন্ট্রোলিংটা আমার রিকোয়েস্টের এগেইনস্ট আমাকে রেসপন্স দিতেছে। কিন্তু এখন যদি আমি ইউটিউবে বিভিন্ন আমাদের লাইভ স্ট্রিমিং সাইট গুলো আছে না, ওখান থেকে যদি দেখতে চাই, না ওখানে আমার কোনো কন্ট্রোল নেই। আমি একবার রিকোয়েস্ট করলেও আমাকে রেসপন্স করে ডাটা পাঠাইতেই থাকবে। communication between those two computers needs to be good and reliable so we can guarantee that the data is received correctly. For example, when you want to view a web page or download a file or look at an email, you'd expect to view the web page intact and in order with nothing missing. Or if you're downloading a file, you would want the entire file and not just a part of the file. Because if data is missing or out of order, then it wouldn't be of any benefit to you. So this is where TCP comes in. TCP stands for Transmission Control Protocol, and this is one of the main protocols used in a TCP IP network. And TCP is what is used to guarantee that all the data is received and in order. Because without TCP, then some of the data could be missing or out of order. Because if you view a web page without TCP, your web page could be all messed up. The images could be missing, or the text could be backwards and out of order. Or if you download a file, then you might not get the entire file, or you could get the file out of order, which would render the file useless. So again, this is where TCP comes in. Now, TCP is a connection-oriented protocol, which basically means that it must first acknowledge a session between the two computers that are communicating. So the two computers verify a connection before any communication takes place. And it does this by using a three-way handshake. So the first step is that a computer will send a message called a SYN, S-Y-N. Then the receiving computer will send back an acknowledgement message telling the sender that it has received the message. And then finally the sender computer sends another acknowledgement message back to the receiver. And then once this has taken place, data can be delivered. Another important thing to remember about TCP is that it guarantees the delivery of the data. So if a data packet goes astray and doesn't arrive,
then TCP will resend it. বুঝতে যাচ্ছে না। হ্যালো, আচ্ছা পজ হয়ে গেছিল। আচ্ছা আমি মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, তো এই থ্রুতে আমরা একটু আগে আমি যে জিনিসটা বললাম সেখানে এখানে আবার অ্যানিমেটেড আকারে একটু দেখানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে টিসিপিটা কেন একটু সময় লাগে কম্পারেটিভলি আপনার ইউটিউব থেকে, কিন্তু না, কানেকশনটা স্টাবলিশ হয়, প্লাস কি আমাদের মাঝে যে কানেকশনটা স্টাবলিশ হয় এতে কোনো কি ডেটা লস হয় না। কেন হয় না এটা তো বুঝতেই পারলেন, যে আমার কাছ থেকে একটা সিন প্যাকেট যাবে, ওখান থেকে একটা সিন অ্যাকনলেজমেন্ট প্যাকেট আসবে, এরপরে আমার কাছ থেকে কি একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করবে এই ভদ্রলোক, করার পরে এরপর আমাদের মাঝে কি কানেকশনটা স্টাবলিশ হবে। এই থ্রুতে কি আমরা এনশিওর করতেছি যে যে কানেকশনটা স্টাবলিশ হয়েছে সেখানে কোনো ডাটা লস নেই নাকি। কেন, কি কারণে ডাটা লসটা খুব ইম্পর্টেন্ট? দেখা গেল আমি মাসুদকে কোনো ফাইল পাঠাইতেছি বা আবিরকে, দেখা গেলো কি এটা যে কোনো হতে পারে, দেখা গেলো 100টা আম পাঠানোর কথা মাসুদকে বা আবিরকে, আমি পাঠালাম, আবির বা মাসুদের কাছে যেতে যেতে আমের সংখ্যা হয়ে গেল কত, 80টা। তার মানে কি 20টা আম লস, কিন্তু আমার পাঠানোর কথা ছিল কয়টা, 100টা। 100টা। আর কিন্তু ওর কাছে যখন পৌঁছাইলো দেখা গেল যে 80টা আম, তার মানে 20টা আম লস হয়ে গেল। এতে কি দুই পক্ষেরই কি লস হয়ে গেল। পরবর্তীতে কি করবে, মাসুদ আমার কাছে আর আম কিনবে না, আর আর আলটিমেটলি মাসুদ তো আমাকে 100টা আমের পেমেন্ট করছিল, কিন্তু ও পাইলো কয়টা, 80টা। তো ডাটার ক্ষেত্রে এই জিনিসটা আরো ডেঞ্জারাস, যে আপনি কোনো বিভিন্ন ইম্পর্টেন্ট কনফিডেন্সিয়াল ফাইল পাঠাতে পারেন, কোনো কারণে যদি মিস যায় তাহলে তো কাহিনী শেষ। To the receiver. And then once this has taken place, data can be delivered. Another important thing to remember about TCP is that it guarantees the delivery of the data. So if a data packet goes astray and doesn't arrive, then TCP will resend it. Now UDP is very similar to TCP. UDP is also for sending and receiving data, but the main difference is that UDP is connectionless, which means that it does not establish a session and it does not guarantee data delivery. So when a computer sends their data, it doesn't really care if the data is received at the other end. And that's why UDP is known as the fire and forget protocol, because it sends data and it doesn't really care what happens to it, as this demonstration will show. Another point to remember is because of the less overhead that's involved of not guaranteeing data delivery, UDP is faster than TCP. So thank you for watching this video on a comparison between TCP and UDP. Please subscribe and I'll see you in the next video. Thank you. তার মানে টিসিপি ইউডিপির ডিফারেন্সটা বুঝলাম আমরা। আশা জি, করি জি, সামনে জি। দেখ কারো কনফিউশন থাকার কথা না। এখানে খুব সুন্দর করে এই ভিডিওতে বলা হয়েছে যে আমাদের টিসিপি আর ইউডিপি কানেকশনটা, আর আমি যে এক্সাম্পলটা দিলাম সিমিলার কিনা। জি। এখন আসি আরেকটা খুবই দরকারি আর ইম্পর্টেন্ট পার্টে, সেটা কি আমাদের নেটওয়ার্ক পোর্ট। এই জিনিসটা কি, যে কানেকশন দেখলাম, এখন কানেকশন তো যাবে কিসের থ্রুতে, কোথাও না কোথাও তো যেতে, কোনো না কোনো কিছু থ্রুতে তো আমার কি কানেকশন বা নেটওয়ার্ক স্টাবলিশ হইতে হবে। এগুলো কিসের থ্রুতে হয়? A port in computer networking Yes, is sir. how a port is computer networking is how a computer can use a single physical network connection.
মানে আমরা যাই করি না কেন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় কিসে, হয় একটা তারের থ্রুতে অথবা কি ওয়াইফাই এর থ্রুতে, নাকি মানে একটা সিঙ্গেল পোর্টের থ্রুতে। কিন্তু এই একটা সিঙ্গেল জিনিস দিয়ে আমরা মাল্টিপল কত কিছু কাজ করে ফেলতেছি। এই যে একসাথে আপনাদের সাথে ইউটিউবে দেখলাম, আপনাদের সাথে ভিডিও স্ট্রিমিং শেয়ার করতেছি, আবার কথাও বলতেছি, চ্যাটও করতেছি। প্লাগ কিন্তু একটাই করা, নেট ডিভাইস কিন্তু একটাই, কিন্তু কাজ আমরা কি মাল্টিপল কাজ করতে পারতেছি, কিন্তু কিভাবে? কারণ যে এক একটা কাজ যাইতেছে এক একটা নেটওয়ার্ক পোর্টের থ্রুতে। আর এগুলা কি, computer networking is how a computer can use a single physical network connection to handle many incoming and outgoing requests by assigning a port number to each. এই প্রত্যেকটা যে কাজ এগুলোর জন্য কি ইন্ডিভিজুয়াল আপনার পোর্ট নাম্বার অ্যাসাইন করা আছে। দ্য নাম্বার গো ফ্রম 0 to 65,535 হুইচ ইজ এ 60-bit নাম্বার। মানে 0 থেকে কত বন্ধ, 65,535, এতগুলা কি আমার নেটওয়ার্ক পোর্ট আছে। আমরা প্রত্যেকটা যে যা সার্ভিস ইউজ করি না কেন সবগুলাই এই 0 to এতগুলা পোর্টের মধ্যে কোনোটার থ্রুতে কাজ করে। এই কারণে কি হইতেছে, একটা সার্ভিসের সাথে কি আর একটা কনফ্লিক্ট হচ্ছে না। Some of these port numbers are specifically defined and always associated with a specific type of service. For example, file transfer protocol FTP is always port number 21. তার মানে কি যে এই কিছু কিছু পোর্ট নাম্বার স্পেসিফিক্যালি ডিফাইন করা, আর সব সময় এই পোর্টের গুলাতে এই সার্ভিস গুলো আপনার কি লঞ্চ করবে বা সার্ভিস দিয়ে থাকবে, অন্য কোনো পোর্টে এই সার্ভিস গুলা কিন্তু দিবে না। এর একটা এক্সাম্পল কি, আমরা যে এফটিপি সার্ভিসটার নাম শুনে আসছি, যেটার ফুল মিনিং কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তবে নাম শুনে বুঝতেছি এই প্রোটোকলে আমার কি ট্রান্সফার হবে, ফাইল। আমরা সবাই কম বেশি কি যারা বাসায় আইএসপি থেকে আপনার কি নেট ইউজ করি, তখন কম বেশি সবাই কি এফটিপি সার্ভারটা ইউজ করছি মুভি ডাউনলোডের ক্ষেত্রে, নাকি? জি। তো মুভি তো আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ ফাইলই তো, নাকি? তো কি হইতেছে, ওদের এখানে একটা ফাইল, আপনার একটা সার্ভার ক্রিয়েট করা আছে, সেখান থেকে কি আমি ফাইল ট্রান্সফার করে আমার পিসিতে নিয়ে আসতেছি। তার মানে কি ফাইল ট্রান্সফার হচ্ছে আমাদের মাঝে। আর এই ফাইল ট্রান্সফার প্রোটোকলটা বা এফটিপি সার্ভিসটা রান করে কোন নেটওয়ার্কিং পোর্টে, পোর্ট 21 এ। তারপর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়েব ট্রাফিক ইজ অলওয়েজ পোর্ট 80। এই যে আমরা যে ওয়েব ব্রাউজারে গিয়ে এত কিছু লেখি, এটা কি ওয়েব রিলেটেড যত আপনার পোর্ট কাজ করবে, তার মানে কি ব্রাউজারে যা কিছু করতেছে সবাই কোন পোর্টের থ্রুতে কাজ করতেছে, 80 পোর্টে। এটা কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি কোন পোর্টে কাজ করবে, 80 পোর্টে। এখানে দেখতেছি কি এটা আপনি সিকিউর করা, তার মানে কি এইচটিটিপিএস, এটা কাজ করবে আমার 443 পোর্টে। এই দুইটা বাদে অন্য পোর্টে আপনার কি এই সার্ভিস গুলা কাজ করবে না কিন্তু। These are called well known ports and go from 0 to 1023. এই well known পোর্ট গুলা কি আপনার কি স্পেসিফিক্যালি ডিফাইন্ড থাকে, আর এগুলা 0 to আপনার কি 1023 পর্যন্ত যে কয়টা পোর্ট আছে এগুলোর মধ্যে প্রত্যেকটা কিভাবে ডিফাইন করা আছে কোন পোর্টে কোনটা কাজ করবে, ফিক্সড। The numbers from 1024 to 49151 are called registered ports and can be registered within the Internet Assigned Number Authority for a specific use. Internet Assigned Numbers Authority সংক্ষেপে বলি আমরা আয়ানা। এই আয়ানা কি করছে, আপনার 1024 থেকে 49000 এই পোর্ট গুলাকে কি ওরা রেজিস্টার করে রাখছে, যে আপনার অন্য কোনো রেজিস্টার কাজে বা পার্সোনাল কাজে এই পোর্ট গুলাকে ইউজ করার ক্ষেত্রে। The numbers 49152 to 65535 are unassigned, মানে এই নাম্বার থেকে এই নাম্বারের পোর্ট গুলো কি আনঅ্যাসাইন্ড, মানে এখনো কি কোনো ফিক্স কোনো কাজে স্পেসিফিক কোনো কাজে এদেরকে অ্যাসাইন করা হয় নাই, বা এখানে কোনো সার্ভিস লঞ্চ করা হয় নাই। ক্যান বি ইউজড বাই এনি টাইপ অফ সার্ভিস আর কল্ড ডাইনামিক পোর্টস, প্রাইভেট পোর্টস, ইটিসি। তো এত থেকে এত নাম্বার পর্যন্ত এরা কি এখনো আনঅ্যাসাইন্ড আছে। তো আমরা যে কোনো সার্ভিস বা যে কোনো কাজে এই পোর্ট গুলাকে ইউজ করতে পারবো। এদেরকে ডাইনামিক পোর্টও বলা হয়, প্রাইভেট পোর্ট বা যে কোনো নামে ডাকা হয়, যে কাজে ইউজ করতে চায়। মানে পোর্ট কেউ রেঞ্জ নতুন সার্ভিস আবিষ্কার করলে সে ওই পোর্ট একটা ইয়ে করে ওখান থেকে, যেমন যারা বিভিন্ন অ্যাটাকাররা যখন কোনো অ্যাটাক লঞ্চ করতে হয় তখন তো কি দেখলাম আমরা, আমাদের যে ওয়েল নোন পোর্ট সেটা হলো 0 to 1023, ঠিক আছে। এরপরে কি এতগুলা পোর্ট এখানে 1024 থেকে 49000 পর্যন্ত এগুলাকে হাত দিতেই পারবো না, কারণ এগুলা কি আয়না দ্বারা কি অ্যাসাইন্ড স্পেসিফিক ভাবে রেজিস্টার্ড, এগুলাকে হাত দিতে পারবে না। যখন কোনো অ্যাটাকার আপনাকে
অ্যাকচুয়ালি অ্যাটাক দিবে এই এই যে আনঅ্যাসাইন নাম্বার গুলা পোর্ট আছে এগুলাকে ইউজ করে কিন্তু অ্যাটাক দেয় এখান থেকে যে কোনো একটাতে। আর প্রত্যেকটা সিস্টেমে কি আপনার এই এতগুলা 0 to 65,000 পর্যন্ত কিন্তু পোর্ট থাকে। আর জিনিসটা আমি বুঝলাম না, ওই পোর্ট গুলো তো অ্যাসাইনই করা নাই, তাহলে ওইগুলাতে ওইগুলা ওগুলাকে ব্যবহার করে- অ্যাসাইন করা নাই, এই যে এই রেঞ্জের এগুলা কিন্তু অ্যাসাইন করা নাই, এই রেঞ্জের গুলা এগুলাকে তখন আপনি নিজস্ব প্রাইভেট কাজে কি বলছে প্রাইভেট বা ডাইনামিক পোর্ট আপনার নিজস্ব কাজে এগুলাকে নিজের মতো করে বানায় আপনি ইউজ করতে পারেন। না, একটা মিনিট, যখন জি। হচ্ছে আপনার ওই এন ম্যাপ দিয়ে হচ্ছে স্ক্যান করে যখন মানে অ্যাটাক করার আগে তো যখন আমি ইয়ে করব ডাটা কালেক্ট করব, তখন তো আমি তো এন ম্যাপ দিয়ে স্ক্যান করে তো আগে দেখবো যে কোন পোর্টটা ওপেন আছে না আছে, আমি তো যতটুকু জানি। তো এখন কথা হচ্ছে তাহলে আপনাকে ওইটা এনম্যাপ দিয়ে স্ক্যান করার পরে ওপেন পোর্ট মানে কোন কোন পোর্ট গুলো আপনার সার্ভিস রানিং সেগুলা শো করবে। আর সেগুলো যদি আপনার কি ফায়ারওয়াল দিয়ে বাইপাস বা ফিল্টার করা না থাকে তাহলে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আর যদি ফিল্টার করা না থাকে হয় আপনার লেখা উঠবে ফিল্টার্ড। আর আচ্ছা। যেগুলা কি আমি স্ক্যান করে আমরা খুঁজি যে কোন কোন পোর্ট গুলো ওপেন, ওপেন মানে কোন কোন পোর্টে সার্ভিস গুলো রানিং, মানে কোন কোন পাথ দিয়ে আপনি ঢুকতে পারবেন, এরকম একটা জিনিস আপনাকে খুঁজে নিতে হয়। জি, আর বুঝতে যেহেতু কি পারছি। এগুলো আনঅ্যাসাইন্ড মানে এগুলো ক্লোজড, এগুলো কোনো কাজেই না, তো আপাতত এই জন্য আমরা এনম্যাপ দিয়ে স্ক্যান করি ওপেন পোর্ট গুলাকে খুঁজি যে কোন কোন পোর্টে আপনার সার্ভিস রানিং চলতেছে। যদি এগুলা কি আপনার আনফিল্টার্ড থাকে তাহলে এগুলা থেকে কি আমরা বাইপাস করতে পারি কি না, আর কোন পোর্টে কোন সার্ভিসটা রানিং চলতেছে এগুলো আমরা তখন এনম্যাপ দিয়ে খুঁজি, নেটওয়ার্কটাকে ম্যাপ করি। বুঝছি? বুঝছি মোটামুটি। আচ্ছা, তো এখানে অলরেডি বলেছে পোর্ট রেঞ্জের মধ্যে 0 to 1023 কি ওয়েল নন পোর্ট, এতটুকু তো আয়না রেজিস্টারি করে রাখছে, এখানে আমাদের হাত দেওয়ার কিছু নাই। তো বাকি যে প্রাইভেট বা ডাইনামিক পোর্ট গুলো আছে এগুলাতে আমরা বিভিন্ন যদি পার্সোনাল কাজে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা করতে পারি। তো আমাদের যে সিস্টেমে যে কোন কোন পোর্ট এই যে ইটিসি সার্ভিসেসে গেলে কিন্তু আমরা দেখতে পারি যে কতগুলা পোর্ট আছে রানিং। ঠিক আছে, যদি আমাদের এই দেখেন প্রত্যেকটা আপনার কি সিস্টেমে কিন্তু এরকম পোর্ট অ্যাসাইন করা থাকে, এরপর কোন পোর্টে কোন সার্ভিসটা রান করতেছে সেটা কিন্তু আমার লিস্ট আছে। আর এই লিস্টটা যেরকম আমরা 5W তে কি দেখছিলাম, কোনটা বললেন, কোন কমান্ড? আমি বলতেছি যেমন ইটিসি 5WD তে, ইটিসি 5WD ওখানে দেখছিলাম যে আমার সিস্টেমের মধ্যে কয়টা ইউজার আছে, কোন ইউজার লিস্টটা দেখছিলাম। শ্যাডোতে দেখছিলাম কি যে ওই encrypted ইউজারের password আন্ডারে গুলা। এনক্রিপ্টেড পাসওয়ার্ড গুলা, গ্রুপে দেখছিলাম কি যদি গ্রুপ থাকে সেগুলা। তেমনি ইটিসি যে সার্ভিস, ইটিসির ভিতরে সার্ভিস নামে আরেকটা ফাইল আছে, সেখানে আমরা দেখবো যে আমার পোর্ট লিস্ট গুলা, যে আমার সিস্টেমে কতগুলা পোর্ট আছে, মানে কতগুলা পোর্ট অ্যাসাইন্ড আছে, যে সবগুলা পোর্ট তো অ্যাসাইন থাকবে না, এখানে কতগুলা পোর্ট অ্যাসাইন করা আছে সেগুলা লিস্ট, আর কোন পোর্টে কোন সার্ভিসটা চলতেছে সেই জিনিসগুলা। একটা মিনিট, আপনার ওই 21-এর ওইখানে ওখানে দুইটা দেখতেছি 21, আপনার একটা এই যে এফটিপি নিচে এফএসপি। এফএসপি হ্যাঁ, কিন্তু মানে দুইটাই তো পোর্ট হচ্ছে আপনার 21, তাহলে 21 পোর্ট দুইটা হয়ে গেল না, আবার 19-ও দুইটা। কোনটা? এই যে এখানে হ্যাঁ, আমি মানে জিনিসটা ঠিক বুঝলাম না আপনার তো, মানে আমার ধারণা ছিল যে একটা পোর্ট শুধু একটাই হবে, যেরকম এফটিপি 21 যেটা জানতাম ওই 21 পোর্টে শুধু এফটিপি সার্ভিসই খালি চলবে, তাহলে এখানে যে আবার যে নিচে এফএসপি না, দেখতে। এফএসপি এটা সম্ভবত আপনার ওই যে ফাইল সোয়াপিং এর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর এটা দেখেন সার্ভিসটা দেখেন কি কি কাজ ইউজ UDP করতেছে, একটা আচ্ছা। টিসিপি তে চলতেছে, একটা ইউডিপি তে। তো ইউডিপির ক্ষেত্রে যে সার্ভিসটা চলবে মানে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে সেটা তখন এফএসপি, আর টিসিপির ক্ষেত্রে যেটা চলবে কাজ কিন্তু একই, আলটিমেটলি কি আমার টার্গেট হলো ফাইল ট্রান্সফার করা। ঠিক তো আছে, তখন তাহলে কিন্তু তাহলে খালি মনে যে হয় আমি খালি টিসিপি প্রোটোকলে যে ফাইল ট্রান্সফার করতে পারবো তা না, আপনি ইউডিপি তে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এটা দেওয়া হয়েছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল। তেমন দেখেন এই যে টিসিপির ক্ষেত্রেও এটা আছে, ইউডিপির ক্ষেত্রেও কি পোর্ট অ্যাসাইন করা, আপনার পোর্টগুলোর কাজ কি যে এই সার্ভিসগুলো এই পোর্টের থ্রুতেই লঞ্চ হবে, কিন্তু আমার প্রোটোকল তো কিন্তু ডিফারেন্ট নাকি, ইউডিপি আর টিসিপি জি, তা তো ডিফারেন্ট। আলটিমেটলি দুইটাই ডিফারেন্ট প্রোটোকল, কিন্তু দুইটা ডিফারেন্ট প্রোটোকলের কাজে কি আমার কানেকশনটা এস্টাবলিশ করা। এখন কানেকশন এস্টাবলিশ করা মানে ডিফারেন্ট প্রোটোকল, এর মানে না যে ওরা সেম ধরনের কি সার্ভিস লঞ্চ করতে পারবে না, পারবে তো নাকি।
যেমন বসুন্ধরা কি আটা দিতেছে, তীরও আটা দিতেছে, তার মানে কি তীর তো বলছে যে ভাই আমি আটা দিতেছি, বসুন্ধরাকে বলছে তার মানে তুই আটা দিতে পারবে না, তা তো না, দুইজনে কিন্তু আটা দিতে পারবে, কিন্তু দুইজনে কি ডিফারেন্ট কোম্পানি। জি, বুঝতে পারছি। ঠিক আছে। তো এরপরে যে আমার সিমিলারলি আমি যদি নেট স্টেট একটা কমান্ড আছে আমাদের এখানে, বা টুলও বলতে পারেন, এটাতে আমি দেখতে পারি যে আমার কোন পোর্ট এখন লিসেনিং মোডে আছে, যে বা এক্সিস্টিং রানিং আমার সিস্টেমের মধ্যে, সেটা আমরা নেটস্টেট দিয়ে দেখতে পারি। তো এই যে ফুল কমান্ডটা হলো এটা নেটস্টেট TULPN, গ্রেপ লিসেন, মানে লিসেনিং যে পোর্ট গুলো আছে লিসেনিং অবস্থায় সেগুলো আমরা দেখতে পারি। তো TULPN ফুল মিনিং কি? টি দিয়ে শো অনলি TCP সকেট, ইউ দিয়ে ডিসপ্লে অনলি UDP সকেট, আই আই দিয়ে কি করবে, এল দিয়ে শো লিসেনিং সকেট গুলা, পি দিয়ে লিস্ট প্রসেস নেম, আর এন দিয়ে ডোন্ট রিজলভ সার্ভিস নেম। তো এটা যদি আমি দেই তাহলে দেখতে পারবো যে আমার সিস্টেমে কোন কোন পোর্ট গুলা লিসেনিং অবস্থা আছে সেটা আমরা দেখতে পারবো। sudo net stat TULPN, আচ্ছা চলে তো আসছে। ঠিক আছে, এগুলো কি, এইটা হলো আমার লোকাল হোস্ট আইডি, মানে আমার লোকাল আইপি, আমার লোকাল যে হোস্ট সেটার আইপি, এটা ফিক্স থাকবে। আর এগুলো হলো এই পোর্ট গুলা আপাতত রানিং, সেই সাথে লিসেনিং অবস্থায় আছে কোন সার্ভিসটা চলতেছে, এই সার্ভিস গুলা চলতেছে। আর এগুলো হলো এই নাম্বার গুলো হলো এই সার্ভিস গুলার প্রসেস আইডি। তারপর কমন পোর্ট নাম্বার রেঞ্জ, এখানে কিছু পোর্ট নাম্বার আছে, এগুলো আমাদের সব সময় মনে রাখা ম্যান্ডেটরি, যে এগুলা যাই বলি না কেন এগুলা জাস্ট মনে রাখলে আপনাদের জন্যই ভালো। কি কি 20 পোর্টে আপনার কি এফটিপি চলবে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ডাটা ট্রান্সফার। 21 ফাইল ট্রান্সফার প্রোটোকলে কমান্ড কন্ট্রোল। একটু আগে যেমন সৌরভ লাভ দিয়ে দিল যে একটা পোর্টে একটাই চলে, কেন দুইটা পোর্ট কেন অ্যাসাইন করা, ওর পয়েন্ট ঠিক আছে, কিন্তু আমার প্রোটোকল কয়টা, দুইটা। দুইটা হলো কি সার্ভিসটা দুইজনেই লঞ্চ করতে পারে নাকি। জি, আর কি পোর্ট মানে বুঝতে আর কয়েকদিন লাগবে না, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো সমস্যা নেই, পোর্টের উপরে আপনাদেরকে আমি একটা আর্টিকেল দিয়ে দেবো, ওইটা নিয়ে একটু আপনারা স্টাডি করেন। দাঁড়ান, লিঙ্কটা কোথায়? আচ্ছা, পোর্টের উপর আমার একটা আর্টিকেল স্টোর করা ছিল, আমি আপনাদেরকে দিয়ে দিব। এমনিতে নেটওয়ার্কিং জিনিসটা কি মাথার উপর দিয়ে যাইতেছে আপনাদের? হ্যাঁ, দেখতে দেখতে আমারই পোর্ট ওপেন হয়ে যাচ্ছে। স্বাভাবিক। তারপর 21-এ SSH রিমোট লগ ইনের জন্য আমরা এই সার্ভিসটা ইউজ করে থাকি। 23-তে টেলনেট, এটা আপনার রিমোট লগ ইনের জন্য, কিন্তু এটাতে যদি রিমোটলি লগ ইন করেন তখন আপনার টেক্সট মেসেজ গুলো এনক্রিপ্টেড থাকে, কিন্তু SSH এ ওটা কি এনক্রিপ্টেড থাকে। 25-এ আমাদের যে আমরা মেল ট্রান্সফার করি, মেল রাউটিং করি, এটা কি আমাদের SMTP প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা 25 পোর্টের থ্রুতে হয়ে থাকে। এরপর যে আমাদের DNS সার্ভিসটা সেটা হয় 53-তে। 80 কি, এই যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কানেক্ট হয়েছি, ব্রাউজারে গিয়ে www.something.com লিখি, সেটা কি 80 পোর্টে কাজ করে। তারপর কি 110 পোস্ট অফিস প্রোটোকল, POP3 used by email clients to retrieve mail from server, যে আপনি মেল পাইতেছেন বা দানা নেওয়া করতেছেন, সেটা কি POP3 তে হইতেছে। নেটওয়ার্ক টাইম প্রোটোকল NTP। তারপর কি I143 ইন্টারনেট মেসেজ এক্সেস প্রোটোকল, IMAP ম্যানেজমেন্ট অফ ডিজিটাল মেল। এগুলো প্রত্যেক কি যারা মেল সার্ভার নিয়ে কাজ করে তাদের খবর হয়েছে। এগুলো প্রত্যেকটা যে আমরা যে ইমেল পাঠাই, জিমেলে গিয়ে আমরা কি করি, একটা অ্যাকাউন্ট খুলি, খোলার পর কি কম্পোজে যাই, মেল পাঠা দেই, ইনবক্সে দেখি মেল চলে আসে নাকি, সিম্পল। কিন্তু যখন আপনার এগুলা কি আলাদা গুগলের ডোমেনের মধ্যে কিন্তু আলাদা একটা জায়গায় কিন্তু আপনার কি এই মেল সার্ভারটা রাখা নাকি। জি, আলাদা সার্ভিস হ্যাঁ, এটা। আমরা যখন গুগল সার্ভিসে যাই, মেল সার্ভিসে যাই, তখন কি লেখা mail.google.com, মানে গুগলের জন্য এই আলাদা। মেল সার্ভারটা ডোমেইনটাই আলাদা, মানে গুগলের একটা সাব ডোমেইন, কিন্তু আলাদা একটা সার্ভার, ওর ফাংশনালিটি খালি মেল রিলেটেড, অন্য কোনো কাজে না। ও খালি মেল নিয়ে কাজ করবে, সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে না। মেল এই আলাদা, জন্য ম্যাপ আলাদা, ডক আলাদা। সব প্রত্যেকটা কি
জিনিস আলাদা ওখানে। আর এই মেইলের জন্য আপনার বেশ কিছু মডিউল ফলো করতে হয়, এটা আলাদা করে কনফিগার করতে হয়, তারপর এইটা কনফিগার করতে হয়, এটা কনফিগার করতে হয়, এগুলা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আপনার কনফিগার করতে হয়, অনেক ম্যাসাকার একটা অবস্থা। আর আমরা তো জানি সিকিউর শেল এসটিটিপি যেহেতু আমাকে আনএনক্রিপ্টেড থাকে, তো ওইটাকে আমরা সিকিউর করার জন্য কোন প্রোটোকলটা ইউজ করি, এসটিটিপি তে, যাতে কি আমার ওয়েবে যখন কিছু ব্রাউজ করি ওটা যাতে প্লেন টেক্সট আকারে না আসে। তো এগুলো আপনার কিছু কমন পোর্ট, এগুলো আমাদের একটু মনে রাখা উচিত, রাখতে হবে সামনে দিয়ে, যাতে এই পোর্ট গুলো যদি কখনো কোনো সার্ভিস স্ক্যান করে বা নেটওয়ার্ক স্ক্যান করে এই পোর্ট গুলো ওপেন পান, তাহলে তো মনে করেন আপনার ছক্কা। হাউ ডু নেটওয়ার্ক পোর্টস এফেক্ট সাইবার সিকিউরিটি? কেন এফেক্ট করতেছে, কেন নেটওয়ার্ক সিকিউরিটি সাইবার সিকিউরিটিতে এই নেটওয়ার্ক পোর্ট গুলা খুবই ইম্পর্টেন্ট? Network ports are major factor in network security and also cyber security in general. Port scanning, যেটা একটু আগে আমাদের সৌরভ বললো যে nmap দিয়ে সে পোর্ট স্ক্যানিং করছে, তো সেখানে কি আসতেছে, পোর্ট স্ক্যানিং ফর এক্সাম্পল tries all ports at an address to see which ones are open and listening. Attackers can use this to find vulnerable services that they can attack. পরবর্তীতে মানে কি, অ্যাটাকার কি করতেছে, স্ক্যান করে দেখবে কোন পোর্টগুলো ওপেন আছে, মানে রানিং আর লিসেনিং অবস্থায় আছে। অ্যাটাকার পরবর্তীতে কি করবে, ওই পোর্টগুলোতে যে সার্ভিসগুলো চলতেছে সেগুলোর রিলেটেড কোনো ভালনারেবিলিটি আছে কি না সেগুলো খুঁজে বের করে করে অ্যাটাক দিতে থাকবে। একটা দিবে কিসে, অবশ্যই পোর্টের থ্রুতে। Firewalls take the port number into consideration when determining to allow or block communication. ফায়ারওয়ালের কাজটা কি, ফায়ারওয়ালের মধ্যে আমরা আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করি, সাথে সাথে কি পোর্টগুলো অ্যাসাইন করে দিতে কোন পোর্টগুলোকে কনসিডারেশনের মধ্যে নিবে, যে বা কমিউনিকেশনের ক্ষেত্রে কোনটাকে অ্যালাউ করবে কোনটাকে করবে না। They are configured to only allow communication to the specific ports needed for a service and block other unneeded ports so they cannot be exploited. যে কারণে আমরা সার্চ করলেও যে বাকি 65,535 এর মধ্যে বাকি পোর্টগুলো আমরা ইউজুয়ালি কেন খুঁজে পাই না, কারণ ফায়ারওয়াল যদি বসানো থাকে ওইগুলো কি করে, ওই পোর্টগুলোকে কি করে, ফিল্টার করে রাখে বা হাইড করে রাখে, যাতে স্ক্যান করলে বা সার্চ করে আমরা ওগুলা পাই না। আর স্পেসিফিক কিছু পোর্টকে কি পারমিশন দিয়ে রাখে, যেগুলো না পারমিশন দিলে নাই। যেমন কি আপনারা চাইলে ক্রিয়েটিভের অফিসের কথা যদি বলি, আপনারা চাইলে ক্রিয়েটিভের যে রিসেপশন রুম সেখানে আপনারা আসতে পারেন, চাইলে কি আপনারা ফ্যাকাল্টি রুমে ঢুকে যেতে পারবেন? না। না। তার মানে কি যেসব জায়গায় আপনার মানে যে রেগুলার ট্রাফিকের কি পারমিশন দেওয়া যায় সেগুলা কি ফায়ারওয়াল দিয়ে আপনার ওই স্পেসিফিক পোর্ট গুলাকে আপনার পারমিশন দেওয়া থাকে যে ওখানে যে কেউ এসে ঘুরে যেতে পারবে, কিন্তু না, আর যেগুলা কি হাইড করা দরকার ওগুলা ফায়ারওয়ালে হাইড করা থাকে। অ্যাজ এন এক্সাম্পল অফ পোর্টস ইন ইউজ, সে এ কোম্পানি ওয়ান্টস টু হ্যাভ এ ওয়েবসাইট, ইমেল এন্ড এ সিকিউর ফাইল ট্রান্সফার সার্ভিস অন দ্য ইন্টারনেট। কে কি চাইতেছে, একটা ওয়েবসাইট অবশ্যই যাবে, প্রত্যেকটা কোম্পানি চায়, তাদের নিজস্ব একটা ইমেল সার্ভিস যাবে, আর সাথে চাইতেছে কি একটা সিকিউর ফাইল ট্রান্সফার সার্ভিস চাচ্ছে। Its firewall would allow inbound connections to port 80,443 for web traffic. আমার ওয়েব রিলেটেড যাবতীয় যত কাজ হবে সব কোন কোন পোর্টে হবে, 80 তে আর 443 তে। পোর্ট 25 ফর ইনবাউন্ড ইমেল, 25 পোর্টে কোন কাজটা করবে, যে আমরা এত ইমেল চালাচালি করি সব এই 25 পোর্টের থ্রুতে হবে। এন্ড পোর্ট 22 ফর সিকিউর শেল এফটিপি, এসএফটিপি, যে এফটিপি সার্ভিসটাও কি আমার অনেকটা আনএনক্রিপ্টেড থাকে, এজন্য আমরা এটাকে সিকিউর করার জন্য কোন পোর্টটা ইউজ করি, 22 পোর্টটা, সেখানে কি চলে, সিকিউর শেল এফটিপি অথবা এসএফটিপি। It forwards these ports to a specific servers for each type of services. The firewall will block all other ports. তো ফায়ারওয়াল কাদেরকে খালি অ্যালাউ করবে, যে সার্ভিসগুলো আমার লঞ্চ করা লাগবে ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য, কোনগুলা 80, 443, 25 আর 22, আর বাদ বাকি যে পোর্টগুলোকে কি করবে, ব্লক করে রাখবে। So if an employee incorrectly tries to use FTP on port 21 instead of SFTP, it will be blocked. Or for instance, if an attacker tries to connect port 3389 for Windows Remote Desktop to gain control of the server, the firewall will block the connection. বুঝলাম নাকি? তাহলে পোর্ট কেন ইম্পর্টেন্ট আর ফায়ারওয়াল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে থাকে, এটাও হালকা একটা ফায়ারওয়াল কি করলো, যে পোর্ট গুলা অ্যালাউ করছে অনলি ওগুলাতে কি আপনি গো থ্রু করতে পারবেন, বাদ বাকি পোর্ট গুলাতে সে কি করছে, অ্যাক্সেস ব্লক করে রাখছে, সিকিউর বসানো।
ডিএনএস, এটার নাম আমরা সবাই কম বেশি শুনছি। হ্যাঁ, সংক্ষেপে কি? ডোমেন নেম সিস্টেম। The domain name system turns domain names into IP addresses, which browsers use to load internet pages. Every device connected to the internet has its own IP address, which is used by the other devices to locate the device. DNS servers make it possible for people to input normal words into their browser, such as facebook.com, without having to keep track of IP addresses for every website. তার মানে কি? আমরা যদি কোনো পেজে মানে কোনো সাইটে দেখতে যাই আইপি অ্যাড্রেস এর বদলে, আইপি অ্যাড্রেস যে কি, আমরা তো লোকেশনটা বুঝাই, তো কোন জিনিসটা কোন সার্ভারের লোকেশনটা আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা আইপি অ্যাড্রেস না বসে কি দিয়ে দেখতে পারবো? এই ডোমেন নেম সিস্টেমের থ্রুতে ডিএনএস দিয়ে আমরা দেখতে পারি। যেই জন্য আমরা ব্রাউজারে গিয়ে ইউআরএল এ গিয়ে আমরা আইপি অ্যাড্রেস না লিখে কোনটা লিখি? ইউজুয়ালি ডোমেন নেমটাই তো লিখি। ডোমেন নেম লিখে। এভরি ডিভাইস কানেক্টেড টু দ্য ইন্টারনেট, প্রত্যেকটা ডিভাইসের কি আপনার নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, which is used by other devices to locate the device. তো আইপি অ্যাড্রেস দিয়ে একটা ডিভাইস থেকে আমরা আরেকটা ডিভাইসকে কি করি? লোকেট করি। আর ডিএনএস সার্ভার কি করতেছে? যে নরমাল ওয়ার্ডকে আপনার কি করে আইপি তে কনভার্ট করে দিতেছে, যাতে আমরা কি ট্র্যাক রাখতে পারি যে আমরা স্পেসিফিক্যালি কোন জিনিসটা কোন জায়গায় দেখতে চাইতেছি। যেমন আমি যদি এখন ধরেন যে কাকে, ফয়সাল আহমেদকে ফোন দিতে চাই, ঠিক আছে, তাহলে ফয়সাল আহমেদের ফোন নাম্বার যদি আমার কি কল লিস্টে সেভ থাকে, আমি তো নাম্বার তো এখন আর কি মুখস্থ রাখা পসিবল না, ওই বয়সে নাই আর ওই যুগও নাই। তাহলে কি করবো? আমি দেখবো ফয়সাল আহমেদ, আমার সার্চ বারে খুঁজবো ফোন বুকের, ওখানে খোঁজার পরে ফয়সাল আহমেদে ক্লিক করবো, কল চলে যাবে। কিন্তু কল কি ফয়সাল আহমেদের নামের মধ্যে যাবে নাকি ফয়সাল আহমেদের নামের আন্ডারে যে ফোন নাম্বারটা অ্যাসাইন করা সেখানে যাবে? ফোন নাম্বারে। ফোন নাম্বারে। সিমিলারলি এখানে আইপি অ্যাড্রেসও সেম, আপনার ডোমেইনে লিখলে ওই ডোমেইনের আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা সেখানে কি আপনার রিকোয়েস্টটা চলে যাবে। তার মানে কি, আমি যদি ফয়সাল আহমেদের নামে আমি কল করি, তাহলে ফয়সাল আহমেদের নামের আন্ডারে যে নাম্বারটা ফোন নাম্বারটা অ্যাসাইন করা সেখানে ফোনটা চলে যাবে। আর ওই ফোন নাম্বারটা কার কাছে রাখা? ফয়সাল আহমেদের কাছে। আমি তো এখানে কি মাসুদ সাহেবকে তো ফোন দিতেছি না, দিতেছি কাকে? ফয়সাল আহমেদকে। তার মানে এখানে মাসুদের কাছে কল যাওয়ার কোনো প্রবাবিলিটি নাই। সিমিলারলি এখানে ডোমেইন নেমের ক্ষেত্রেও সেম, যে আপনি যে আইপি তে দিবেন সেই আইপি তেই যাবে ডিএনএস এর থ্রুতে, অন্য কোনো আইপি তে যাবে না। আমি যদি www.facebook.com লিখি, তার মানে facebook.com এ যাবে, কি গুগলের ওয়েব পেজে তো আর যাবে না, বা ইউটিউবের ওয়েব পেজে যাবে না, যাবে কোথায়? অবশ্যই ফেসবুকের যে ওয়েব পেজটা। আর সেই সিস্টেমটা নিয়ে না আইপি অ্যাড্রেস কে নামে বা নামকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করার সিস্টেমটাই কি ডোমেইন নেম সিস্টেম। আর এখানে ডিএনএস সার্ভারের একটা আছে, ডোমেইন সিস্টেম নিয়ে যারা কাজ করে সেটা কি? DNS server. A DNS server is a computer with a database containing the public IP addresses associated with the names of websites. An IP address brings a user to. DNS acts like a phone book for the internet. একটাকে বললাম যে ফোন বুকের মতো অ্যাকচুয়ালি কাজ করতেছে DNS. Whenever people type domain names like facebook.com or yahoo.com into the address bar or web browsers, the DNS finds the right IP addresses. The site's IP address is what directs the device to go to the correct place to access the site's data. যখন আমি আমার ওয়েব ব্রাউজারে গিয়ে কি লিখি facebook.com বা yahoo.com, ডিএনএস কি করে খুঁজে বের করে যে এই ডোমেইনের আন্ডারে কোন আইপি অ্যাড্রেসটা বসানো, আর সেখানে কি করতেছে ওখানে আমাকে ডিরেক্ট করে দিবে যে তুমি যে জিনিসটা দেখতেছো সেই জিনিসটাই কি দেখো, আর আমাকে ওখানে ওই সাইটের ডাটাটা অ্যাক্সেস করার সুযোগ করে দিচ্ছে। Once the DNS server finds the correct IP address, browsers take the address and use it to send data to content delivery network, edge servers or origin servers. Once this is done, the information on the website can access by the users. The DNS server starts the process by finding the corresponding IP addresses for a website's uniform resource locator. মানে DNS server starts the process by finding, যে আপনি আমরা ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এখানে ওয়েবসাইটের যে জিনিসটা বসে যে ডোমেইন নামটা বসে সেটার থ্রুতে ওইটার আন্ডারে যে আইপি অ্যাড্রেসটা বসানো ডিএনএস সার্ভার সেগুলো আমাকে কি ফাইন্ড করে দিচ্ছে। তো এটা হচ্ছে আর ডিএনএস এর কাজকর্ম অনেকটা এরকম নাকি? আপনি ইউজার, আপনি কি www.something.com লিখলেন, তো কি লিখলেন যে pconnect.com, ধরে এটা হলো আমার কি ওয়েব নেম যেটা আমি দেখতে চাইতেছি, আর pconnect.com এর ব্রাউজার সার্ভারটা কি এইটা। তখন কি করছে pconnect.com কে
ডিএনএস সার্ভারে কি করতেছে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে খুঁজবে যে আইপি অ্যাড্রেসটা কোথায় রাখা, তো এটা কোথার সাথে কানেক্টেড। ও খুঁজে পেলো কি এ সার্ভারের মধ্যে রাখা, তো এখান থেকে আপনার কি ওখানে রিকোয়েস্টটা পাঠাবে, ওখান থেকে আবার কি রেসপন্সটা এসে কোথায় গিয়ে কানেক্ট হবে, ডিএনএস এর থ্রুতে গিয়ে আমার ইউজারে আমার কাছে চলে আসবে। যখন আমার কাছে আসবে তখন আমি তো আমার ডোমেন নেম দিয়ে, আমি কিন্তু ডোমেন নেমই বসে রাখছি কোথায়, ইউআরএল এ, তো আমাকে তখন ওয়েব পেজটা শো করবে। সিম্পল মনে হইতেছে নাকি? কিন্তু এটার পিছনে অনেক বড়সড় একটা জিনিস কাজ করে, ফাংশন কাজ করে। হ্যালো, স্যার এগুলো প্র্যাকটিক্যাল থেকে আরো ভালো হয় আর কি, ধরতে সুবিধা। শুনতে এই জিনিস প্র্যাকটিক্যাল কিভাবে দেখাবো স্যার? উনাকে ওই যে চীন এন্ড সারের ডাটা সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। চিনেন স্যার? সেটাও একটা কথা। হ্যালো, চিনেন স্যার আছেন? জি শুনতেছি। স্যার একটু আমাকে সাপোর্ট দেন, আমাদের রনিত স্যার এখানে প্র্যাকটিক্যাল দেখতে চাইতেছে, কিভাবে দেখানো যায়? আচ্ছা, এটার জন্য যে আমাদের বস আসাদ স্যারের পারমিশন লাগবে। আচ্ছা আসাদ স্যার, আচ্ছা পারমিশন পর আমাকে কিছু আইডিয়া দেন কিভাবে দেখানো যায়। আমি ছবি দেখাই দিলাম, অ্যাকচুয়ালি এভাবে কাজ করে। এখন এই জিনিসটা কিভাবে আমি দেখাইতে পারি বলেন? জি ভাইয়া, এটা আসলে এখন বেসিক্যালি অফিসের এটা তো ডেটা সেন্টারের ভিউটা আসলে এখানে দেখানো যাবে না। এটা যদি আমাদের পার্সোনাল সার্ভার থাকে তাহলে সেখান থেকে দেখানো যেতে পারে। পার্সোনাল সার্ভারও যদি আমি দেখাই, পার্সোনাল সার্ভার আলটিমেটলি কি থাকে, আমার যে কনফিগারেশন গুলো থাকে, যে ফরওয়ার্ড ডিএনএস, তারপর কি ফরওয়ার্ড জোন, তারপর ফরওয়ার্ড জোন, রিভার্স জোন, এগুলা কি আমার বসাইতে হয়? বসানোর পরে কোন জায়গায় দিয়ে কি কি যাবে, জি আমার এমএক্স রেকর্ড বসাইতে হয়। হ্যাঁ, ওয়েব হোস্টিং এর সব ওয়েব হোস্টিং এর সি প্যানেলেরও অ্যাক্সেস থাকতে হবে। হ্যাঁ, সেখানে রিয়েল আইপিটা দেখাই দিতে হবে যদি কারো ওয়েবসাইট থেকে থাকে। যদি কারো ওয়েবসাইট থাকে রনিত তার ভাই একটু আপাতত ইউটিউবে ডাটা সেন্টার ট্যুর লিখে সার্চ দেন, দিয়ে ওখান না, থেকে একটা ভিডিও দেখে নেন। রনিত, জি স্যার। আপনার যে কনসার্নটা সেটা আমি জানি, তো এর জন্য একটা অ্যান্সার আছে যে আপনাকে দিয়ে মানে অ্যাকচুয়ালি মেন জিনিসটা বুঝতে হবে যে ফাংশনালিটিটা কিভাবে কাজ করে। আর যদি রিয়েল জিনিস দেখায়, রিয়েল জিনিস দেখলে আপনার মাথার উপর দিয়ে যাবে, তো যাবে, আপনি দৌড়ও দিতে পারেন, এটা একটা হাইয়েস্ট প্রবাবিলিটি আছে। কারণ আমি যখন নিজে পার্সোনালি আমি একটা মেল সার্ভার কনফিগার করতে গেছিলাম, আমার এত মানে কি হয়েছিল, আমি একবার ভাবলাম যে আমি ক্যারিয়ারই ছেড়ে দিই, যে সবকিছু কনফিগার করার পরেও যখন আপনার কাজ করবে না। এই জন্য একটা ভিডিও In আছে the world অবশ্যই, of network, ডিএনএস সিস্টেম, আপনারা চাইলে দেখতে পারেন, অথবা আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের সাথে, শেয়ার করে দিচ্ছি। এটার মধ্যে একদম সুন্দর করে দেওয়া আছে অ্যাকচুয়ালি ডিএনএস সিস্টেমটা কিভাবে কাজ করে। ওইটা আকারে আমার অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে ভিজুয়ালাইজ করা, যে আমরা যখন আমাদের এখানে অনেক হিবিজিবি লাগতেছে, কিন্তু এই যে আপনাকে ভিডিওটা দিলাম, এটা দেখেন কিভাবে ডিএনএস সার্ভিসটা কাজ করে। এই জিনিসটা একদম এক্সপ্লেন আকারে সুন্দর করে দেওয়া আছে, যে টিসিপি ইউটিপি মডেলটার মতো। টিসিপি ইউটিপি মডেলটা তো বুঝছেন? জি ভাইয়া। জি, ওখানেও এই যে এই ভিডিওতেও সেম ভাবে ডিএনএস টার আপনার কি working, এই- such as ইয়া দেওয়া numbers. আছে, আপনার এক্সপ্লেনেশন To দেওয়া আছে, name to a এত number. সুন্দরভাবে দেওয়া আছে, এটা একবার দেখলে আপনার বোঝা হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এই ফাংশনাল গুলা কিভাবে কাজ করে। আর এগুলো আলটিমেটলি আপনার নেটওয়ার্ক আর সিস্টেম ইঞ্জিনিয়ারদের কাজ, তো এগুলো নিয়ে আপাতত আপনার আইডিয়া থাকলে হবে। আর যদি আপনারা আরো এক্সপার্ট লেভেলে কাজ করতে চান, তখন এই রিলেটেড কোর্স আপনাকে করতে হবে, বা আপনাকে নেটওয়ার্কিং কোর্স করতে হবে, অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, দুইটার একটা। তো কিভাবে অ্যাকচুয়ালি ডিএনএসটা কাজ করে, ধরেন এটা হলাম আমি, আবার আমি আঁকাআঁকি করি, আমার ড্রয়িং স্কিলটা আবার দেখাই। তাহলে আপনার ফেসবুকের লোগোটা হেভি হয়েছিল স্যার। আচ্ছা, এটা হলাম আমি। তো আমি দেখতে চাইতেছি কি, ধরুন যে ফেসবুক, আবার আমার ফেসবুকের লোগোটা লিখি, এরকম কিছুই তো ছিল নাকি? মারুচু বলে দেখলে আমার নামে খারাপ কেস করবে এখন। তো এটা হলাম আমি, এটা হলাম আমার পিসি। আমার পিসিতে গিয়ে আমি কি করলাম, ব্রাউজার গিয়ে দেখলাম যে হোয়ার ইজ ডাউন মানে কি বেটা example.com, ধরে রেখে এই জায়গায় কি facebook.com ধরে নিলাম, আমার কম্পিউটার ব্রাউজ করতেছি। তো আমার লোকালি একটা ডিএনএস সার্ভার আপনার অ্যাসাইন করা আছে, ঠিক আছে। ফার্স্ট থেকে রিকোয়েস্ট কোথায় যাবে, ওই ভদ্রলোকের কাছে, যে কি এই facebook.com বা beta example.com টা কোথায়। যদি ওর কাছে এই স্টোরেজের নাম না, যদি ওর কাছে এই
ইয়াটা থাকে, কি বলে, ইনফরমেশনটা থাকে, ও আমাকে সাথে সাথে দেখাই দিবে যে ভাই এটা হলো এটা। না থাকে তখন ও কি করবে, রুট সার্ভারের কাছে পাঠিয়ে দিবে যে হোয়ার ইজ betaexample.com। রুট সার্ভার বলবে আই ডোন্ট নো বাট ট্রাই আস্কিং .com অথরিটিভ সার্ভার। এই .com .org .net এগুলো নিয়ে যারা কাজ করে তাদেরকে কি বলে, টপ লেভেল ডোমেন সার্ভার বা টিএলডি ডিএনএস সার্ভার। তো রুট সার্ভার কি বললো, টিএলডি এর কাছে পাঠিয়ে দিল, সে চেক করলো কি এটা কি .com এর আন্ডারে, না .net এর আন্ডারে, না .org এর আন্ডারে, না কিসের আন্ডারে। তো ওখান থেকে কি করলো, 2 এর পর আমরা 3 নাম্বার স্টেপে দেখতেছি কি আবার আপনার লোকাল ডিএনএস এর কাছে আসবে, সেখান থেকে আবার রিজেনারেট হয়ে কোথায় যাবে, আমার টিএলডি সার্ভারের কাছে। সে কি বল, আই ডোন্ট নো বাট ট্রাই আস্কিং দ্য .com অথরিটি সার্ভার এট আইপি অ্যাড্রেস। ও বললো না এই রিলেটেড কোনো ইনফরমেশন ওর কাছে নাই। তখন ও আপনাকে রিকোয়েস্ট সেন্ড করে দিল, অন্য কোনো অথরিটিভ সার্ভারের কাছে পাঠিয়ে দিল, মানে যতক্ষণ না পাবে কেউ খুঁজতে থাকবে। তো খুঁজলে কি আপনার আরেকটা অথরিটিভ ডিএনএস সার্ভারের কাছে চলে গেল, সেখানে কি example.com নামে একটা কিছু পাইলো, একটা ডোমেন পাইলো কি example.com। কিন্তু আমি চাইতেছি কি, আমি চাইছি beta.example.com, কিন্তু আমি এখানে পাইলাম কি example.com। ঠিক আছে, তো এখানে আপনাকে আপনার রিপ্লাই কি দিল, না আমার কাছে example.com আছে কিন্তু beta.example.com নাই। তো beta.example.com কার কাছে আছে তার লোকেশনটা আমি আপনাকে রিডিরেক্ট করে দিচ্ছি। তো সেটাই বললো আই ডোন্ট নো বাট ট্রাই আস্কিং দ্য .com অথরিটিভ সার্ভার এট আইপি অ্যাড্রেস। কোথায় যাবে, সে এখান থেকে বেরে আবার একটা অথরিটিভ সার্ভারের কাছে, ডিএনএস সার্ভারের কাছে চলে যাবে, যেটা কি সেখানে গিয়ে ফাইনালি আমি পাইছি beta.example.com। পাওয়ার পরে সে জানাইলো হ্যাঁ ঠিক আছে, এটা আমারটা beta.example.com। ফাইনালি গিয়ে এখান থেকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে আমার লোকাল ডিএনএস এর থ্রুতে আমার ওয়েব পেজে ওটা শো করবে। তো আমরা দুমদাম ব্রাউজারে গিয়ে লিখি youtube.com facebook.com যাই লিখি না কেন, এটার পিছনে ব্যাক এন্ডে কত ডেঞ্জারাস জিনিসপত্র কাজ করে সেটা তো দেখলাম। এটা এই জিনিসটা, এই কনসেপ্টটা আরেকটু সুন্দর আকারে এক্সপ্রেশন আকারে আছে এই ভিডিওর মধ্যে। এটাকে আপনারা দেখতে চান এখন? এখানে না, লিংক দেখেন। আচ্ছা কি দেখেন, দেখবেন? এখানে দেখেন, আচ্ছা, দেখেন এখানে। কারণ এখন জোনের মধ্যে আছেন, পরে দেখলে মাথায় না ঢুকতে পারে, এখন হয়তো সহজে আপনার ক্যাচ হবে। তাহলে ওই যে আপনার ওই সাউন্ডের কি অপশন আছে না জুমে, এদের World আগে of থেকে networking, তিন স্যার দেখাইছিল, computers don't go by names like humans এখন do. আছে। They go by numbers. Because that's how computers and other similar devices talk and identify with each other over a ইংলিশ network. বুঝতে তো অসুবিধা is হয়, by তাহলে কি using করবো numbers. সেক্ষেত্রে? স্যার আপনার সিকিউরিটি সবকিছু ইংলিশে, বাংলায় তো কিছু নাই, এখন কি করবেন লার্নিংটা একটু বলে দিন তাহলে। বলেন? এই রিলেটেড যত বেশি এক্সপ্লেনেশন, আমি আপনাদেরকে কিছু লিংক দিছিলাম, দেখছিলেন ফেসবুকে? জি জি। জি স্যার, দেখছিলাম স্যার। হ্যাঁ, এখন আপনারাও নিজেদের মধ্যে অনেক লিংক শেয়ার করছিলেন, খুবই ভালো জিনিস, আমি খুবই খুশি হয়েছি। একজন একজনকে সাপোর্ট দেন তাহলে আরো ইয়ে হবে। এখন যাদের একটু বাংলায় প্রবলেম, কিন্তু বাংলায় প্রবলেম যদি থাকে ওই জিনিসটাকে ওভারকাম করতে হবে, কারণ সামনে দিয়ে সবকিছু আপনাকে ইংলিশে করতে হবে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন কিসে, ইংলিশে। আপনার বাইরে যদি এই রিলেটেড ফ্রিল্যান্সিং করতে চান, বাংলা কোনো আপনার কাস্টমার পাবে না, সব আপনার কি ইংলিশেই, তখন আপনি কি করবেন বলেন? তো এই কারণে ফার্স্ট ফেজে আপনার এই ইংলিশ জিনিসটা, ইংলিশের ভীতিটাকে দূর করতে হবে, না হলে তো সামনে আগাইতে পারবেন না। কিছু উপায় কারণ এই বলেন স্যার রিলেটেড কিভাবে? কিভাবে দূর করবেন? জি জি। আচ্ছা, না আমি আপনাকে মানে ইয়া করতেছি না, বা আমি আপনাকে বলতেছি যে মানে সাহস দিতেছি না অ্যাকচুয়ালি না যে না আপনাকে। স্যার, আমি এটাই শুনতেছি যে আপনি কিভাবে শিখেছেন, আপনার লার্নিংটা একটু বললে ভালো হতো। এখন এক একজনের আমার হিসাব আলাদা। আমি ছোটকাল থেকে আপনার প্রচুর পরিমাণে আমি বলতে পারেন যে আমি স্কুল কলেজে ইংলিশ কিছুই শিখি নাই। আমি যা ইংলিশ শিখছি আপনি বলতে পারেন গেমস খেলতে গিয়ে। তো আমার Video হিসাব game? আলাদা। ভিডিও গেমস খেলতাম, বা ছোটবেলা আপনার হ্যাঁ। কার্টুন দেখতাম, কার্টুন সিরিজ ম্যাক্সিমাম ছিল কার্টুন নেটওয়ার্ক। আমরা ছোটবেলা তো কার্টুন নেটওয়ার্ক দেখতাম, খুবই কষ্ট আমিও পেতাম, ওখানে তো বাংলা নাই। তো ইংলিশে আমিও দেখতে কার্টুন দেখতে দেখতে মনে দেখতে করেন যে শিখছি। কার্টুন, তারপরে এখন সৌরভ তো সম্ভবত এনিমি দেখে। হ্যাঁ আমিও, যদিও এখন তো বড় হয়ে অ্যানিমে দেখি, আমিও ছোটবেলাতে আপনার মতো আমার দিনে 24 হ্যাঁ ঘন্টার মধ্যে সম্ভবত 13-14 হ্যাঁ, ঘন্টা আমি কার্টুন আমরা দেখে মনে করেন যে চুরি টুরি করেও আমি টিভিতে দেখা গেল যে কার্টুন টার্টুন দেখতাম। তো ওখান থেকে মানে জাস্ট ইংলিশে কনভারসেশনটা শুনতাম, বোঝা না বোঝা পরের ব্যাপার, কিন্তু শুনতাম। পরবর্তীতে গেমস খেলতে খেলতে মনে করেন যে প্র্যাকটিস হয়েছে কিছু, এরপর আমার প্রচুর পরিমাণে বই পড়ার অভ্যাস ছিল। একটা তো নতুন ল্যাঙ্গুয়েজ শেখার সিস্টেমই এটা ভাই, বুঝছেন? আপনার ভয় পায় যে এগুলা ইংলিশ এগুলা ইয়ে বুঝছেন না। করতে হবে। আমার কথা ওভারকাম থেকে ওভাবে হয়েছে যে আমি ওভাবে আসলে ইংলিশটাকে আমি এখনো ভয় পাই,
যেমন আমার ইংলিশ রিডিং এ আপনারা কতটুকু জানেন না, আমি মাঝে মধ্যে দেখবেন যে একটু আমি ফাম্বল করি বা বাফারিং হয় আমার, এটা আমার বাংলায় বলতে হয়, ইংলিশেও বলতে হয়। কিন্তু আমার ইংলিশ রিডিং বা লিসেনিং আমার খুবই ভালো, কিন্তু আমার ওই মাঝে মধ্যে স্পোকেন একটু প্রবলেম হয়, সেটা আমার বাংলাতেও সেম জিনিস, ইংলিশেও সেম। তো এটা মনে করেন যে 1-2 দিনে হয় নাই, আমি ওই যেভাবে মাঝে মধ্যে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন, এই বিভিন্ন ইংলিশ আপনার কনভারসেশন গুলো শুনবেন, আর্টিকেল গুলো পড়বেন, তারপর কি স্পেশালি ইংলিশ পেপার পড়তে পারেন, ইংলিশ পেপার পড়তে পারেন, বা ইংলিশ মুভি তো কম দেখেন না, মুভি দেখবেন, ফার্স্টে দেখবেন সাবটাইটেল দিয়ে দেখা ট্রাই করবেন, সাবটাইটেল দিয়ে ইউজ টু হয়ে গেলে এরপর কি উইদাউট সাবটাইটেল দেখা ট্রাই করবেন, এভাবে দেখবেন যে আস্তে আস্তে আপনি ইউজ টু হয়ে গেছেন। স্যার এবং আপনার গেমস বই পড়ার অভ্যাসটা কত আগে থেকে শুরু হয়েছে? বই তো ছোটবেলা থেকে পড়তাম স্যার, আমি ক্লাস 3-4 থেকে, বুঝতে পারছি। ছোটবেলা তো কমিক্স পড়তাম, আমাদের সময় তো ছিল কি চাচা চৌধুরী, তারপর ডিজনির ইয়াটিয়া ছিল, তারপর আপনার এখন তো মুভি টুভি বের হইতেছে, কিন্তু ছোটবেলা আমরা ব্যাটম্যান সুপারম্যানের কমিক্স পড়ে বড় হয়েছি অ্যাকচুয়ালি। আর ব্যাটম্যান সুপারম্যানের কমিক্স গুলো কিন্তু আপনার ইংলিশে ছিল, সব বাংলা ছিল না। তো তখন মনে করেন যে এগুলা অ্যাকচুয়ালি কোনটার মিনিং কি এগুলা জানার জন্য তখন বেশি করে পড়তাম, ইয়া করতাম ডিকশনারি, এমনও সময় গেছে এই কোনটার মিনিং কি এগুলো বোঝার জন্য ডিকশনারি নিয়ে বসতাম। একটা লং টাইম প্রসেসে মনে করেন নিউজ টু হয়ে গেছি, কিন্তু 1-2 দিনে হয় নাই। তো আপনার ধরেন যে এখানে এই কারণে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো যখন দেখে সাবটাইটেল দেই, যাতে সাবটাইটেল দেখে অ্যাটলিস্ট বুঝতে পারেন যে কোনটার মিনিং কি। কারণ বাংলায় এগুলা প্রত্যেকটারই কিন্তু বাংলায় কিছু না কিছু মিনিং আছে, কিন্তু বাংলায় মিনিং যখন আপনি পড়তে যাবেন তখন আর আপনি এগোতে পারবেন না, কারণ বাংলায় এক্সপ্লেনেশন একরকম, ইংলিশে আরেক রকম। জি মেন স্যার। প্রবলেমটা হলো এটা, মেইন প্রবলেম এটা, খালি মেইন না, এটা খুবই ডেঞ্জারাস একটা প্রবলেম, যে বাংলায় কিন্তু এক ধরনের এক্সপ্রেশন মনে হয়, ইংলিশে দেখবেন আরেক রকমের, কিন্তু মেইন যে এক্সপ্লেনেশনটা সেটা আপনি দেখবেন ইংলিশে আপনার এক্সপ্লেনেশন গুলো বেশি। তো বাংলায় 1-2টা অনেকে ভুলও দিতে পারে, সেক্ষেত্রে তো বিপদে পড়তে পারবেন নাকি। যেমন আমি মাঝে মধ্যে আপনাদেরকে কি বলি, আপনারা আমার টপিক গুলো দেখে আমার এক্সপ্লেনেশন উপর ভ্যারি করেন না, আপনারা নিজেদের মতো করে ঘেটে নেন, কারণ আমারও কি ল্যাকিংস কিছু না কিছু থাকতে পারে, স্বাভাবিক কিনা। জি। তখন এগুলোর ব্যাপারে জানতে হলে তখন তো আপনার ডিটেল ঘাটতে হবে। আর এই সাইবার সিকিউরিটি রিলেটেড আপনি রিপোর্ট জেনারেট করবেন, পুরোটা আপনার কি ইংলিশে করতে হবে, আপনার তো বাংলায় লিখতে পারবেন না স্যার। তারপরে এই যে আমরা বিভিন্ন বাংলা এমটি স্ক্যানিং করবো, সবগুলা কি ইংলিশেই, প্রত্যেকটা এক্সপ্লেনেশন ইংলিশে, সেগুলো তো বাংলায় নাই, তখন কি করবেন, তখন তো বিপদে পড়বেন নাকি। শিখে নিতে হবে স্যার। হ্যাঁ, তো আস্তে আস্তে তাড়াহুড়োর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইউজ টু হয়ে যাবেন। আর যদি বেশি প্রবলেম পড়েন, আমাদের সৌরভ সাহা আছে, উনি আপনাকে হেল্প করবে, উনি ইংলিশে অনার্স করছে। ঠিক আছে। এত দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাধ্য মতো চেষ্টা করবো যান। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এই যে জিনিসগুলো দেখবেন, একটু লাইনগুলো পড়বেন যে অ্যাকচুয়ালি বলতেছে কি, আলটিমেটলি ঘুরে ফিরে আমরা কম বাংলার মধ্যেই এখন দেখবেন যে 50% ইংলিশেই বলি বাংলাদেশে। আপনি যদি কোনো ভুল করেন, আপনি বলেন স্যার ভাই ক্ষমা করে দিয়েন, না আপনি বলেন আমাকে যে বলতেছেন স্যার স্যার বলতেছেন, স্যার তো বাংলা ওয়ার্ড না, ইংলিশ ওয়ার্ড। কাউকে কিছু ভুল হয়ে গেলে বলি সরি। তো এই টাইপের মনে করেন আস্তে আস্তে একটু কম্বাইন করার ট্রাই করেন। আর সবচেয়ে আমার মানে ইংলিশে বুস্ট আপ হয়েছে এই কারণে যে আমি ছোটবেলা থেকে কার্টুন টার্টুন দেখতাম, কমিক্স টমিক্স পড়তাম, তো আমার এভাবে অ্যাকচুয়ালি একটু বুস্ট আপ হয়েছে। এখানে আমাদের প্রত্যেকেরই এক এক কোনো কারোই কোনো না কোনো ভাবে হয়েছে। কেউ আপনার ইংলিশ নিউজ পেপার পরে কি আপনার ইংলিশের স্কিলটা ডেভেলপ করছে, কেউ মুভি দেখে করছে, এভাবে। ভুল কিছু বললাম নাকি? না স্যার। আচ্ছা না ভাই, রহমতুল্লাহ ভাইয়া তাহলে আমরা ভিডিওটা দেখি। জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি স্যার। যেমন মাসুদ সাহেব বলে দিয়েছে। Numbers, such as IP names like humans do, they go by numbers. Because that's how computers and other similar devices talk and identify with each other over a network, which is by using numbers such as IP addresses. Humans, on the other hand, are accustomed to using names instead of numbers. Whether it's talking directly to another person or identifying a country, place, or thing, humans identify with names instead of numbers. So in order to bridge the communication gap between computers and humans and make the communication a lot easier, networking engineers developed DNS. And DNS stands for Domain Name System. And DNS resolves names to numbers. To be more specific, it resolves domain names to IP addresses. So if you type in a web address in your web browser, DNS will resolve the name to a number, because the only thing computers know are numbers. So for example, if you wanted to go to a certain website, you would open up your web browser and type in the domain name of that website.
So for example, let's use yahoo.com. Now technically, you really don't have to type in yahoo.com to retrieve the Yahoo web page. You can just type in the IP address instead if you already knew what the IP address was. But since we are not accustomed to memorizing and dealing with numbers, especially when there are millions of websites on the internet, we can just type in the domain name instead and let DNS convert it to an IP address for us. So back to our example, when you type in yahoo.com in your web browser, the DNS server will search through its database to find a matching IP address for that domain name. And when it finds it, it will resolve that domain name to the IP address of the Yahoo website. And once that is done, then your computer is able to communicate with the Yahoo web server and retrieve the web page. So DNS basically works like a phone book. When you want to find a number, you don't look up the number first. You look up the name first, then it will give you the number. So to break this down into further detail, let's examine the steps that DNS takes. So when you type in yahoo.com in your web browser, and if your web browser or operating system can't find the IP address in its own cache memory, it will send the query to the next level to what is called the resolver server. The resolver server is basically your ISP or Internet Service Provider. So when the resolver receives the query, it will check its own cache memory to find an IP address for yahoo.com, and if it can't find it, it will send the query to the next level, which is the root server. The root servers are the top or the root of a DNS hierarchy. There are 13 sets of these root servers, and they are strategically placed around the world, and they are operated by 12 different organizations. And each set of these root servers has their own unique IP address. So when the root server receives the query for the IP address for yahoo.com, the root server is not going to know what the IP address is. But the root server does know where to send the resolver to help it find the IP address. So the root server will direct the resolver to the TLD or top-level domain server for the .com domain. So the resolver will now ask the TLD server for the IP address for yahoo.com. The top-level domain server stores the address information for top-level domains, such as .com, .net, .org, and so on. This particular TLD server manages the .com domain, which yahoo.com is a part of. So when the TLD server receives the query for the IP address for yahoo.com, the TLD server is not going to know what the IP address is for yahoo.com. So the TLD will direct the resolver to the next and final level, which are the authoritative name servers. So once again, the resolver will now ask the authoritative name server for the IP address for yahoo.com. The authoritative name server or servers are responsible for knowing everything about the domain, which includes the IP address. They are the final authority. So when the authoritative name server receives the query from the resolver, the name server will respond with the IP address for yahoo.com. And finally, the resolver will tell your computer the IP address for yahoo.com, and then your computer can now retrieve the Yahoo web page. It's important to note that once the resolver receives the IP address, it will store it in its cache memory in case it receives another query for yahoo.com, so it doesn't have to go through all those steps again. প্রাথমিক অবস্থায় কত দৌড়ানো লাগে সার্ভার গুলো? স্যার যারা এই যে ডোমেইন কোম্পানি ডোমেইন নিয়ন্ত্রণ করে এরাই কি এই ডিএনএস সার্ভারই করে নিয়ন্ত্রণ করে? ডোমেইন নেম যেরকম আপনার বিভিন্ন আপনার রেজিস্টার কোম্পানি থাকে, যেমন গোডাডি, তারপর নেমটিপ। তো অ্যাকচুয়ালি
তাদের কাছে তারা আপনার নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি সেটাও না চান, তার কাছ থেকে আপনি নামটা কিনে আপনি নিজের মতো করে আলাদা করে বানায়ও নিতে পারেন। ডিপেন্ড করতেছে। ও আচ্ছা স্যার। আচ্ছা স্যার, এটা তো মানে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক জানি না স্যার, সেটা হলো এই যে আমরা যে ডোমেইন যে কিনি, তো এই যে অবশ্যই। ডোমেইন নাম কিনি একটা কোম্পানিকে যে টাকা দেই 1 বছরের জন্য, তো হ্যাঁ, তাদেরকে আমরা কি হিসাবে টাকাটা দেই, আর তারা আর আমরা আমি একটা ডোমেইন কেনার পরে অন্য কেউ এটা কিনতে পারে না কেন? হ্যাঁ, ব্যাপারটা হলো যে আপনি ফোন কেনার পরে আপনার ফোন তো আপনার নামেই, বা এই যে মোবাইল সিম জি নাকি, স্যার। জি মোবাইল স্যার। সিম আপনি নিয়ে নেওয়ার পর নাম্বারটা আপনার নামে অ্যাসাইন হয়ে যাও, আপনার নাম্বারটা কি অন্য কেউ ইউজ করতে পারে? বা আপনার জি ফ্যামিলি মেম্বার হিসেবে ওটা কি রেজিস্টার্ড কার নামে হয়, আপনার নামে নাকি? জি স্যার। জি স্যার। এরপর আমরা কি করি, মাসে মাসে আমাকে একটা মানে প্রিপেড সিম হলে আমাকে একটা টাকা ভরে আমার ইউজ করতে হয়। এই যে এই সার্ভিসটার এগেনস্টে আপনার কি সাবস্ক্রিপশন ফিটা নেয় কারা, যে মোবাইল নেটওয়ার্ক, মোবাইল সিম গুলা কোম্পানি, টেলিকম কোম্পানি, গ্রামীণ ফোন, তারপর কি জিপি, বাংলালিংক, ওর কাছ জি থেকে তো আপনি সিম কিনে নিছেন। তার মানে কি জি সিমটার মালিক আপনি, কিন্তু পরবর্তীতে আরো কিছু সার্ভিস তো লাগে, কি আপনার কোথায় ফোন দিবেন, কিভাবে সিমটা কি ইউটিলাইজ করবেন। জি তো আপনি ডোমেন নেম কেনার পরে আপনি কি করতেছেন, এই যে নামটা মানে সিমটা আপনি কিনে দিলেন, ধরে রাখেন, জি মানে আপনি ওই নামটা এখন আপনার, কিন্তু না নামটাকে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করে কিভাবে ইউজ করবেন সেটার জন্য কি মান্থলি আমি একটা কি করবো, সাবস্ক্রিপশন আমি কালকেও কাজ করতে ফি পারি তাকে নাই, দিতে হবে। জি অল্প টাকা ইনকাম করছি কালকে, অল্প সময় বুঝছেন, কাজ করছি। সিমিলার ওয়েতে জি যে আপনি হ্যাঁ, ওদের কাছ 150 থেকে টাকা, আপনি নামটা কেনার পরে 115 ওরা তো এই টাকা। নামগুলা কি এগুলোর উপর তারা রেজিস্ট্রেশন করে রাখছে, করে জি রাখার থ্রুতে এখন পরবর্তীতে তারা কিছু সময়ের জন্য কি করলো, যে আপনাকে ইউজ করতে দিল। ব্যাপারটা হলো আপনাকে লিজ দিল, লিজ দেওয়ার মতো ব্যাপারটা। জি মালিক অ্যাকচুয়ালি ওরাই, কিন্তু আপনাকে লিজ দিলো, আপনাকে ওই লিজ নেওয়ার জায়গা নিয়ে এরপর আপনি কিভাবে ইউটিলাইজ করতেছেন আপনার ব্যাপার, কিন্তু একটা ইয়ারলি একটা ফি ওরা নিয়ে থাকে এটার উপরে, লিজ নেওয়ার মতো সিস্টেমটা। জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ মানে ওরা এই নামটা আমি যে কিনেছি মানে নিয়েছি, এই নামটা হ্যাঁ, যে আমি ব্যবহার করতেছি, এই হ্যাঁ, ব্যবহার করায় তারা সহযোগী হচ্ছে, সহযোগিতা করতেছে আমার, এরকম? হ্যাঁ। আপনি আসলে কেনেন ব্যাপার না, আপনি ভাড়া নিছেন ভাই। ভাড়া ও, নিছেন অ্যাকচুয়ালি, আমরা ওই যে গ্রাম বাংলা হয় না, জমি লিজ নেওয়া বা জমি বর্গা নেওয়া, জি। ব্যাপারটা এরকমই। আচ্ছা তাহলে স্যার, এটা কি এক কোম্পানি নেমচেপ থেকে নেওয়ার পরে গুড়ের কি এটা ভেঙে দিতে পারবে না, যে না, আমি পারবে না, আমিও বেচবো এটা? না আমি পারবে না, আচ্ছা না মেহেদি ভাই, এটা পারবে না। আহ, জি অনেক সময় মনে করেন আমি একটা নেম সার্চ করতেছি, আমি একটা ডোমেইন চাচ্ছি, তো দেখা জি যায় যে ওই নামে, যেমন মনে করেন আমার একটা ডোমেইন আছে innovativeclothinglimited.com, তো আমি যখন এটা দিয়ে সার্চ করি godaddy.com এ, তখন ওরা বলে যে ওরা অফার করে যে ইফ ইউ ওয়ান্ট টু বাই ইট, someone can help you to get it for $159 or হ্যাঁ, $200. So how does it work? তাহলে কি ওরা ডিফারেন্ট আইপি অ্যাসাইন করে ওটা দিবে, বা আই ডোন্ট নো হাউ দে ডু ইট, না কিভাবে এটা ওই সম্ভব? ওই 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 ডোমেনটা যে কিনে নিছে, ধরেন যে নেম চিপে গেলাম, আমার একটা আছে, আমি কিনছিলাম কোন বলে আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি, ধরেন যে মেহেদি.com, কথার কথা, আমি রাইট, কিনছি মেহেদি.com আমার নামে, আমি কিনছিলাম হয়তো তখন কত আপনার $10 দিয়ে কিনে নিছি। তো ওরা একটা আপনার কি একটা যে যে বায়ার, সে আমি কি করতে পারি, আমি আমার মতো করে একটা ভ্যালু এড করে রাখতে পারি, বা একটা সার্টেন টাইম পরে এটার ভ্যালু কত হতে পারে সেটার উপরে, কিন্তু আপনার ওটার উপরে কি বিভিন্ন ট্রাফিক, কি পরিমাণে ট্রাফিক জেনারেট হইতেছে ওই ডোমেনের মধ্যে, বা কি পরিমাণে ভিজিট হইতেছে, কি পরিমাণে কাজ হইতেছে, সেই অনুসারে তারা নিজেদের মতো করে একটা রেট বসায় নেয়। বসানোর কারণে যখন ওই যে আপনি যেটা বললেন যে আপনার innovativeclothing.com একটা জি, রেট দিতেছে কি $200 $300, ঠিক হুম, আছে, যেটা যদি আপনি কিনতে পারেন, তো তখন কেউ যদি এটা পারচেস করতে যায়, তারা তখন গোডাডি থেকে আপনার কাছে রিকোয়েস্ট আসবে, আপনি কি এটা সেল করতে চান নাকি এমন ডলারে। আপনি তখন বলতে পারেন না, আমি এই ডলারে সেল করবো না, আমি এর থেকে আরো বেশি ডলারে সেল করব। তখন এই জিনিসটা যে কিনতে চায় তাকে ও প্রপোজ করবে। আর যদি বলেন না আমি এটা বেচতে চাই না, তাহলে আরো বেচতে পারবে না, কারণ আপনি তো একটা সার্টেন টাইম পর্যন্ত কিনে নিছেন ওইটা, নাকি জি দেখা হলো স্যার। 1 বছর 2 বছর 3 বছরের জন্য, কিন্তু 3 বছর পর তো ওইটার মালিকানা আর আপনার কাছে থাকবে না, তখন ওইটার রাইট, আপনার ইটস কিন্তু। লাইক হ্যাঁ, আমার হচ্ছে লাইফ টাইম বাই করা ডোমেইন, আচ্ছা, আপনার লাইফ টাইম, তাহলে তো আর ইয়ে করতে পারবো না। তখন স্টিল আপনাকে আমি হয়তো যখন গোডাডিতে যাই, মনে করেন আমি কাজের জন্য কোনো নতুন ডোমেইন রেজিস্টার জি করি, তখন দেখা যায় যে আমি যদি এইটা সার্চ করি, তখন ওরা অফার করে। আচ্ছা, তো এই অফারটা ওরকম অনুসারে লাইফ যদি টাইম কেউ তো কি হয় এটা। পারচেস করতে চায়, যদি কেউ পারচেস করতে চায়, তো সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে তার একটা রিকোয়েস্ট করবে আর কি ওখান থেকে, যে এই দামে কেউ একজন কিনতে চাইতেছে, আপনি বেচবেন কিনা। এখন আপনি বেচতে না চান তাহলে আপনার হিসাব। আমার মনে আলটিমেটলি হয় মেইন জিনিস, ওরা
মেইন আমার জিনিস মনে হয় হলো ওরা ওরা সরকার, আমরা আমরা থাকি তো যেখানেই আপনি নিজের বাসায় থাকতেছেন, সবকিছু নিজের মতো করতেছেন, এরপরে কি আপনার বাসার হিসাবে একটা হোল্ডিং ট্যাক্স দিতে হয় না গভর্নমেন্টকে? আপনাকে জি স্যার। গাড়ি কেনার পর আপনাকে একটা গাড়ির একটা ট্যাক্স দিতে হয়, আপনি ইনকাম করতে হয় সেখান থেকে একটা ট্যাক্স দিতে হয়, হয় কিনা? ব্যাপারটা জি এই সিস্টেমে, জিনিস আপনার, কিন্তু এটা আপনাকে ওদেরকে এই ট্যাক্স আকারে আপনার কিছু না কিছু দিতে হবে, কারণ এই সার্ভিসটা ওরা আপনাকে প্রোভাইড করতেছে। আর যে জিনিসটা যে কোনো কারণে আপনার ব্যক্তি হোল্ডিং ট্যাক্স দিতেছেন, এরপরও কি কোনো কারণে যে সরকার চাইতেছেন আপনার জায়গাটা নিবে, জি স্যার, নিতে কোনো পারবে। কারণে কোনো কারণে ফোর্সফুলি নিতে চাচ্ছে সরকার, তো সেক্ষেত্রে আপনাকে কি বলবে, আপনার যে জায়গাটার ভ্যালু সেই অনুসারে আপনাকে দাম দিবে বা আপনাকে অফার করবে, অন্য জায়গায় কি আপনাকে নেওয়ার প্রপোজাল দিবে। আর যদি হ্যাঁ। নিতে না চায় তখন যে তখন তো বুঝতে পারতেছেন বাই ফোর্স তো কিছু করতেই পারে। তো আলটিমেটলি এখানে অবশ্য ভাবে হয় না, এখানে আপনাকে প্রপোজাল দিবে, আপনি না মানলে তখন হয়তো আপনাকে আর অন্য কোনো আপনাকে অফার দিতে পারে, বা আপনি বিডিং করতে পারেন, না এই দামে হলো না, এর থেকে বেশি দাম হলো সেল, এটা কি সেল করব, আপনার কাছে একটা নেগোসিয়েশন আসবে বা বার্গেনিং এ আসবে। আর স্যার এটা তো হবে না যে আমি ক্রয় করেছি এখন এটা মানে কোম্পানি চাইলে এটা ই করে দিতে পারবে। না না মানে না, এটা না, জি। এটা হবে না। পারবে না। স্যার আপনি ডোমেন জি। কি স্যার লাইফ টাইম কিনা যায় তো? ভাই হ্যাঁ, কেনার তো অপশন আছে, কিন্তু লাইফ টাইম কেনার পর আপনার 3 থেকে 4 বছরের জন্য না? আপনার তো ইয়ারলি একটা চার্জ দেওয়ার কথা, লাইফ টাইমে ব্যাপারটা আপনি কত দিয়ে কিনছিলেন আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, মানে এই অপশনটা ওদের অনেক প্রপোজাল থাকে, অফার থাকে, টোকেন থাকে। আমারও ঠিক খেয়াল নাই, আমি মানে অনেকদিন লাইফ আগে টাইম তো কিনছি তো। দেওয়ার কথা না ওটা অ্যাকচুয়ালি, লাইফ 2000 টাইম আমি অ্যাকচুয়ালি কিনছিলাম মেহেদি ভাই, ইটস লাইক 2012 এ। 12 এ আপনার কত পারচেজ পড়ছিল? আমার মনে নাই ঠিক, আমার তখন আইটি তে ছিল, আপনার রনি নামের এক ছোট ভাই ছিল। জি, তো ও কারণ আমার লাইফ IT টাইম তে লাইফ টাইম ওরা দেয় না আসলে, আমার জানা মতো ওরা জি, টাইম টু হ্যাঁ, টাইম হ্যাঁ, আপনি এখন তো আমি দেখি এক্সাক্ট কিছু মানে সময় পর্যন্ত ওটা নিতে পারবেন, দেখা গেল 10 বছর হ্যাঁ, 5 পরে বছর রিমুভ করতে মানে হবে। লিজ নেওয়ার মতো, এরপরে গিয়ে ওরা হুম, আপনাকে চার্জ করবে, যে তখন ওটা মালিকানাহীন আপনি হয়ে যাবেন, তখন গিয়ে ওরা ওইটা আপনার সেল করতে পারে। তো এটা আচ্ছা আপনি আবার একটু চেক করে নেন যে এটা লাইফ টাইম কিনা আসলে এক্স্যাক্টলি। আচ্ছা, আমি দেখবো, স্যার আমার এটা হয়তো একটা কোনো ক্রেডিট কার্ডে ভালো অটো কথা পেমেন্ট করা বলেছেন যে থাকতে পারে, আমি অনলাইনে sure নাকি না। যে লাইফ টাইম যেটা এটা নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, হ্যাঁ নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর মানে যাবজ্জীবন মানে তো আর স্যার একদম মরার আগ পর্যন্ত না, তাই হ্যাঁ, না? 33 বছর বা সামথিং লাইক দ্যাট। তার ভিতরে আবার শুক্রবার হ্যাঁ, ইটস লাইক, আমার মনে হয় ইটস লাইক 10 ইয়ার্স সামথিং লাইক দ্যাট। আমি হ্যাঁ জানি না, এরকম বাট আপনার আমাকে কোনো 10 অ্যালার্ট ইয়ার্স পাঠায় এর না। 10 ইয়ার্স এর মতোই দেওয়ার কথা, তো আপনি আবার একটু চেক করে নেন, তখন মানে 10 ইয়ার্স এর মধ্যে আপনার ওটার ভ্যালু এতটুকু গিয়ে দাঁড়াতে পারে, সেই হিসেবে ওই আপনার পারচেসিং ইয়াটা অ্যামাউন্টটা দেখাচ্ছে যে 10 ইয়ার্স এর হিসাবে আপনার এটার ভ্যালু এরকম হতে পারে। তারপর আরো যে জিনিস বললাম যে আপনার এই ডোমেনের মধ্যে কি পরিমাণে হিট পড়তেছে, গুগল এটা রেটিং করতে হবে, সেই হিসাবেও কিছু আপনার হিসাব আছে, তো সেই অনুসারে অ্যাকচুয়ালি এই প্রাইস গুলা ভ্যারি করে। এখন চাইলে কি আপনি google.com কিনতে পারবেন বলেন? না, ইম্পসিবল। হ্যাঁ, আমাদের ওই পরিমাণ টাকাও নাই তো। মোটামুটি এতটুকু ছিল আমাদের নেটওয়ার্কিং এর উপর কিছু টপিক, আচ্ছা আমরা স্যার। সামনে যে সাইবার সিকিউরিটি যে স্যার একটু কাজগুলো আছে করব, স্যার। হ্যালো ঘুরে ফিরে এগুলা সবকিছুই লাগবে, যে জিনিসগুলো আমরা দেখছি কনসেপ্ট গুলো লাগবে দেখে ওগুলোর নাম একটা গো থ্রু করে নিলাম। জি জি ভাইয়া আছে কি আচ্ছা স্যার। নেটওয়ার্কিং শেষ ক্লাস? জি, জি ভাইয়া। আশা করি। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এখন মানে সাইবার সিকিউরিটির ফেজের মধ্যে এন্ট্রি নিব। তো আমাদের ফার্স্ট স্টেজে থাকবে ইনফরমেশন গ্যাদারিংটা। তো যেহেতু নেটওয়ার্কিংটা মোটামুটি, হ্যাঁ, তো যেহেতু আগামী কালকে দেখি, আর আপনাদের এই নেটওয়ার্কিংটার উপরে এখন আশা করি অনেকে আগে থেকে জানেন বা অনেকে হয়তো নতুন কিছু জানছেন, এটা আমি এক্সপেক্ট করতেছি, জানতেই পারেন। কয়জন আছেন যে আপনারা নতুন কিছু দেখছেন হয়তো আমাদের এই লেকচারে, বা এই কনসেপ্ট গুলো আগে জানা ছিল না, এখন হয়তো জানলেন? ভাইয়া অনেক আমি তো অনেক নতুন করে জানছি এফটিপি সবকিছু। পোর্ট যে হচ্ছে 2টা 21 আছে, এটা আজকে জানলাম। আচ্ছা, সৌরভের মাথা নষ্ট হয়ে গেছে, দুইটা পোর্ট কেন? না, আমি সত্যি কথা স্যার, আমি মনে করেন যে আমি জানি এফটিপি একটা হবে, ফাইল ট্রান্সফার একটা পোর্ট দেবে, আবার এফটিপি এফএসপি কি, আমি সেই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। আপনার প্রোটোকল তো দুইটা, কোনটা কোনটা আপনার? হ্যাঁ, ইউডিপি, একটা টিসিপি একটা টিসিপি। ইউডিপি, হ্যাঁ পরে এখন বুঝলাম সেটা। অ্যান্টি আপনি এফটিপি তে যদি ট্রান্সফার করেন, ইউডিপি কি ভোগে যাবে? ইউডিপি তো চায় না, আমার আমার সার্ভিসের থ্রুতে কি আমার প্রোটোকলের থ্রুতে তো আমি ফাইল ট্রান্সফার করতে চাই, তাহলে ওই ভদ্রলোক কই যাবে? ও তখন বললো না ঠিক আছে এফটিপিটা আমার সাথে শেয়ার করো। তো এরকম প্রত্যেকটা আপনার সার্ভিসের কি আপনার ইন্ডিয়া মানে পোর্টের কি আপনার এই প্রোটোকল ওয়াইজ আপনার সার্ভিস লঞ্চ করা।
সোজা বাংলা কথায় কয়েকদিন লাগবে না আর কি মাথায় ভালো মতো ঢুকতে। তো এই যে এটার উপরে জাস্ট নেটওয়ার্কিং এ যতটুকু আমরা লেকচার দেখছি এটার উপর আপনাদের একটু শর্ট একটা পরীক্ষা নিতে চাই আমি। তো এটা নেক্সট ক্লাসে যেহেতু নেওয়া পসিবল না, কারণ এক রাতের মধ্যে কোনোভাবে পসিবল না, এটা আমি নেক্সট উইকে নেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর যে যে কালকে একটু ওভারভিউ দিয়ে দিন। কালকে একটু ওভারভিউ দিব, আচ্ছা ঠিক আছে, কালকে ওভারভিউ দিয়ে দিব তাহলে। আচ্ছা কালকে ওভারভিউ দিয়ে দিব তাহলে, আর কালকে নতুন টপিক শুরু করবো না, এটার উপরে একটা ওভারভিউ দিয়ে দিব, ঠিক আছে? এটা ভালো হয়? জি ভাই। জি স্যার সেটা ভালো হয়। আচ্ছা তাহলে এটার উপরে ওভারভিউ দিয়ে দেব, আর নেক্সট ক্লাসে একটা শর্ট এক্সাম নিব, যে আর লেকচারে যা যা থাকবে মানে এই জিনিসগুলো ডক আকারে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব ক্লাস, ঠিক আছে? তাহলে ভাইয়া। যে আমি যে জিনিসটা বলি যে লেকচারের বাইরে আমি কখনো কিছু দিব না আপনাদের, তো এই লেকচারে যা যা আছে সেগুলো আমি একটা ডক আকারে আপনাদেরকে আমি শেয়ার করে দিব, জাস্ট ওগুলো একটু গো থ্রু করে আসেন ওখান থেকে আর কি। আর নেক্সট পরীক্ষা আমি মানে কুইজটা এমসিকিউ নিব না, এটা আগেই বলে দিয়েছি। ভাই কিভাবে নিবেন? এমসিকিউ নিবেন না? না, কিরকম নিবেন, রিটেন দেখি কিভাবে নেওয়া যায়, এটা একটু সাসপেন্স থাকুক, সবই যদি নাকি- আগে থেকে বলে দেই কেমন হয় নাকি আলাদা আলাদা করে মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে 5 মিনিট ধরে দিয়ে নেবেন? দেখি একটু সাসপেন্স থাকুক, আগে জিজ্ঞেস করতেন যে পরীক্ষার কোশ্চেন কেমন হবে, কেমন হলো ব্যাপারটা। না ভাই একটু প্রিপারেশন মানে নিলে নেওয়া যেত আর কি। আচ্ছা দেখি নেক্সট ক্লাসে দেখি কিভাবে আইডিয়া দেওয়া যায়। মেহেদি ভাই তবে- আপনি কি ফ্রাইডেতে নেবেন না স্যাটারডেতে নেবেন? নেক্সট ফ্রাইডেতে নেই। ভাই ফ্রাইডেতে আপনার নিলে ভালো হবে, কারণ ফ্রাইডেতে নেওয়ার পরে আপনার স্যাটারডেতে